হৃদয়ের মায়াজাল পর্ব ৩০। আপনাদের সাথে আমি আছি, মাহিয়ান আহমেদ। বুকের মধ্যে উষ্ণতাপে ঘুম ভেঙে যায় সুফিয়া খানের। খুব নরম কিছু সিটিয়ে আছে ওনার বুকে। সুফিয়া খান বন্ধ চোখের পাতা টেনে খুলতে খুলতে হাতড়ালো বুকে সিটিয়ে থাকা বস্তুটির উপর। হাতে লাগলো কারোর উষ্ণ উত্তপ্ত শরীর। অন্ধকার কক্ষে সুফিয়া খান ঘাড় উঁচিয়ে তাকালো নিজের বক্ষে থাকা শরীরটার দিকে। বিড়ার ছানার ন্যায় সুফিয়া খানের বুকে গুজে ঘুমিয়ে মায়া। সুফিয়া খান মায়ের কপালে হাত রাখতেই বুঝতে পারল মায়ার শরীর পুড়ছে জ্বরে। তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে অন্ধকার রুমে আলো জ্বালালো ল্যাম্পপোস্টের সুইচ বোর্ড চেপে। উজ্জ্বল কক্ষে তিনি পুনরায় মায়ের গালে হাত বোলালো। রাতে ঘুমানোর সময়ও মায়ের শরীরে তাপমাত্রা ঠিক ছিল, কিন্তু মধ্যরাত হতে হতে মায়ের গা কাঁপিয়ে জ্বর ওঠার কারণটা তিনি বুঝল না। বিগত ১.৫ মাসে ওনার বেশ অনেক কষ্ট পোহাতে হয়েছে মায়াকে স্বাভাবিক আনতে। যদিও মায়া পুরোপুরি সুস্থ নয়, তারপরও সুফিয়া খানের সঙ্গ মায়ার বেশ পছন্দ। ওনার কথা শোনেন, ওনার মতো কাজও করে মায়া। বিগত ১ মাসে মায়ের প্যানিক অ্যাটাক হয়নি আর। জ্বরটাও তিনি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। মায়ের খাবার দাবার, ঘুম, মেডিসিন, পরিচর্যা সবকিছু তিনিই দেখাশোনা করেন। ওনার নিয়মতান্ত্রিক মধ্য দিয়ে মায়ের অস্বাভাবিক মাত্রার জ্বর পুনরায় মায়াকে মানসিক চাপে ফেলতে পারে বলে চিন্তিত হলেন সুফিয়া খান। কপালে চিন্তার ভাঁজ ফেলে উঠে বসতে বসতে মায়ের বাহু টেনে বালিশে শোয়ালো। রিমোট চেপে এসির পাওয়ার বন্ধ করতে করতে মায়ের গায়ে ব্লাঙ্কেট জড়ালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মায়ের মেডিসিন হতে জ্বর মাপার থার্মোমিটার নিতে। ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে মায়ের মুখে পুরে তিনি দেয়াল ঘড়ির দিকে তাকালো। সময় নিয়ে অপেক্ষা করলো। পুনরায় মায়ের মুখ থেকে থার্মোমিটারটি বের করতেই দেখলো মায়ের গায়ের জ্বর ১০৪ ডিগ্রিতে। তিনি থার্মোমিটারটি হাতে নিয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়ের জ্বরের কারণ খুঁজতে গিয়ে মনে পড়ল সন্ধ্যা রাতের কথা। ড্রাইভার হাশেমের লাশের সঙ্গে হৃদকে রক্তাক্ত অবস্থায় দেখে অতিরিক্ত ভয় থেকে জ্বর এসেছে মায়ার। মানসিক রোগীদের জন্য এসব খুন খারাপি রক্ত দেখাটা ঠিক নয়, তারা অল্পতে উত্তেজিত হতে পারে। সেখানে মায়া রক্তাক্ত অবস্থায় গোটা লাশ দেখেছে হৃদকে ছুরি হাতে। মায়ের গায়ের জ্বর আসাটাও স্বাভাবিক, কিন্তু সুফিয়া খান ভয় পাচ্ছেন এই জ্বরের ঘোরে মায়ের না আবার প্যানিক অ্যাটাক করে বসে। তাহলে ওনার বিগত ১.৫ মাসে মায়াকে খানিকটা সুস্থ করার চেষ্টাটা পুরোটাই বৃথা যাবে। চিন্তিত সুফিয়া খান নিজের ফোন খুঁজল এই রাতে মায়াকে নিয়ে হসপিটালে যাবে বলে। বেডসাইডের টেবিল হতে নিজের ফোন উঠাতে উঠাতে খট করে শব্দ করল দরজায়। এই রাতে ওনার রুমে কে হতে পারে সেটা দেখতে তিনি ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। দেখল হৃদকে গম্ভীর মুখে ওনার রুমে প্রবেশ করতে। হৃদকে অসময়ে ওনার রুমে দেখে কপাল কুঁচকে তিনি সোজা হয়ে দাঁড়ালো ফোন হাতে নিয়ে। হৃদের পিছন পিছন ডক্টর সাজিদাকেও দেখলো কক্ষে প্রবেশ করতে। সুফিয়া খান বুঝল হৃদের কাছে মায়ের অসুস্থতার খবর ওনার আগেই পৌঁছিয়েছে। মায়াকে আর যাবে না মায়া তো আর যাবে না নিজের অসুস্থতার খবর জানাতে হৃদকে। তার মানে ওনার ছেলে হৃদ নিজে এসে দেখে গেছে মায়াকে। চিন্তিত সুফিয়া খানের কপালের ভাঁজে শিথিল হলো। হাতের ফোনটা জায়গায় রাখতে রাখতে দুহাত বুকে বেঁধে দাঁড়ালো হৃদের পরবর্তী পদক্ষেপ দেখতে। হৃদ মায়ার শিরধারার কাছটায় দাঁড়ালো বিছানার অপর পাশে। ডক্টর সাজিদা বেগম সুফিয়া খানের দিকে এগিয়ে গিয়ে বসলো মায়ার পেট বরাবর। মায়ের কপালে হাত রেখে বলল, গায়ে তো অনেক জ্বর পেশেন্টের, এত জ্বর হলো কিভাবে? ডক্টর সাজিদা বেগমের কথায় সুফিয়া খান কিছু বলবে তার আগেই হৃদ গম্ভীর গলায় বলল, ১০৪ ডিগ্রি আছে। হৃদের কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। ওনার সন্দেহই ঠিক হলো। হৃদের কাছে মায়ের জ্বরের ধারণা আছে, তার মানে ওনার ঘুমন্ত অবস্থায় হৃদ এসেছিল এই কক্ষে। হয়তো তখনই মায়ের জ্বর মেপে ডক্টর সাজিদাকে এই রাতে ডেকে পাঠিয়েছেন। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদের মতিগতি বোঝার চেষ্টা করল। হৃদের নিজের হৃদের নিজের মায়ের দৃষ্টি উপেক্ষা করে তাকালো মায়ের জ্বরের ফ্যাকাশে মুখটার দিকে। ডক্টর সাজিদা বেগম সবে জ্বরমাপার থার্মোমিটারটা ব্যাগ থেকে বের করতে চেয়েছিল, কিন্তু হৃদকে মায়ের জ্বরের তাপমাত্রা বলে দিতে দেখে তিনি হাত গুটিয়ে মায়ের পালস চেক করতে করতে বলল, পেশেন্ট এতদিন ভালোই ছিল, রেগুলার চেক আপ
করতে আস রেগুলার চেক আপ করাতে আসতো। আজ দুপুরেও তো দেখলাম মিসেস খানের সঙ্গে সুস্থ সবল ঘোরাফেরা করছে। তাহলে রাত হতে হতে হঠাৎ এত জ্বর ওঠার কারণ কি? ডক্টর সাজিদার কথায় সুফিয়া খান চুপ রইল। তিনি জানেন ওনাকে কষ্ট করে কিছু বলতে হবে না। যার বউ সেই করবে বা সেই বলবে এতটা জ্বর কেন হলো তার বউয়ের। সুফিয়া খানের ভাবনা সত্যি সত্যি ঘটিয়ে হৃদ সত্যি সত্যিই ডক্টর সাজিদাকে জানালো অতিরিক্ত ভয় থেকে জ্বর উঠেছে। রাতে কোনো কারণে ভয় পেয়েছিল, তারপর থেকেই জ্বর। হৃদের কথায় ডক্টর সাজিদা বলল, আপনারা জানেন পেশেন্ট ভয় পায়, এমন কিছু থেকে পেশেন্টকে দূরে রাখতে হবে। তারপরও কেন পেশেন্টকে এমন? ডক্টর সাজিদা বেগমের কথা শেষ করার আগেই হৃদ শক্ত মেজাজে বলল, জ্ঞান না দিয়ে রুগী দেখুন, মেজাজ খারাপ হচ্ছে। প্রশ্ন করবেন না, ট্রিটমেন্ট করুন। হৃদের কথায় ডক্টর সাজিদা বেগম থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে। ডক্টর হয়ে তিনি পেশেন্টের ব্যাপারে প্রশ্ন করবেন না? পেশেন্টের অবস্থা না জেনে কিভাবে ট্রিটমেন্ট দিবে? এজন্য তিনি এই বাড়িতে আসতে ভয় পান। মা ছেলে দুটোই তেরা। একটা কথা বেশি একটা কথা বেশি দুটো প্রশ্ন করলে কেমন যেন চোখ মুখ গম্ভীর হয়ে যায় এদের। এদের সঙ্গে ভালো মানুষ থাকলে পাগল হয়ে যায়, পাগল মানুষ তো ডাবল পাগল হয়ে যাবে। ওনার ধারণা এজন্য হয়তো মায়া নামের মেয়েটি সুস্থ হচ্ছে না, এই মা ছেলের প্যারায় পড়ে। ডক্টর সাজিদা বাকিটা সময় চুপচাপ মায়াকে দেখে প্রয়োজনীয় ওষুধ লিখল। হাতের কাগজটা সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতেই তিনি আসিফকে ডাকলো। আসিফ দরজার বাহিরে দাঁড়িয়েছিল। সুফিয়া খানের ডাকাতে সে দ্রুত কক্ষে আসলে সুফিয়া খান হাত বাড়িয়ে আসিফকে মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা দিল। ডক্টর সাজিদাকে ক্লিনিকে নামিয়ে দেওয়ার আদেশও করল। আসিফ সম্মতি জানিয়ে ডক্টর সাজিদাকে নিয়ে বেরিয়ে যেতেই সুফিয়া খানের চোখ ঘোরালো হৃদের দিকে। হৃদ তখনও মায়ের দিকে তাকিয়ে। নীরবতা ভেঙে সুফিয়া খান বলল, তুমি কি করে জানলে মায়া অসুস্থ? তুমি কি এসেছিলে এই রুমে? হৃদ তেরামি করে উত্তর করল না, আর না কিছু বলল। হৃদের নীরবতা সুফিয়া খান সম্মতি ধরে নিয়ে বলল, তুমি কিছু খাবে? খাবার দিব, রাতেও কিছু খাওনি। বরাবরই সুফিয়া খানের প্রশ্নে হৃদ নিরুত্তর রইল, আর না জায়গা ছেড়ে নড়ল। সুফিয়া খান হৃদের মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। হৃদ রাতে কিছু খায়নি জেদ করে। উনি এত করে ডাকলো, তারপরও রুম হতে বেরোলো না। হৃদের এখনো মেডিসিন চলে। না খেয়ে এত পাওয়ারফুল ওষুধ খাওয়াটা হৃদের শরীরের জন্য খুব রিস্ক। তাছাড়া হৃদের সুগারের সমস্যা আছে, না খেয়ে থাকলে সুগার ফল হয়। সুফিয়া খান ধৈর্য নিয়ে পুনরায় প্রশ্ন করল হৃদকে। বলল, মেডিসিন নিয়েছিলে তুমি? হৃদ উত্তর না করায় সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি রুমে যাও হৃদ, আমি আছি মায়ের পাশে। সুফিয়া খানের কথা উপেক্ষা করে হৃদ সেখানেই দাঁড়িয়ে রইল জেদ ধরে। ততক্ষণে বাসার একজন কেয়ারটেকার বাটি হাতে জল নিয়ে রুমে প্রবেশ করতেই সুফিয়া খান সেদিকে তাকালো। মায়াকে জলপট্টি দেওয়ার কাপড় ভিজিয়ে রেখেছে পানিতে। কেয়ারটেকার মহিলাটি মায়ার পাশে বেডসাইডের টেবিলে বাটিটি রাখতেই সেখান থেকে ভেজা কাপড়টি হাতে নিল মায়ার কপালে জলপট্টি দিতে। সুফিয়া খান বাধা দিয়ে মহিলাটিকে বলল, আপনি যান খালা, আমি পারবো বাকিটা। হৃদের দিকে তাকিয়া মহিলাটি আমতা আমতা করলো চলে যেতে। রাতের বিষয়টি নিয়ে মহিলাটি বেশ ভয় পাচ্ছে হৃদকে। যদিও ওনার সহকর্মী রহিমাকে হাশেমের হাতে ধর্ষিত হতে হয়েছে, তারপরও হৃদের হাতে হাশেমকে নৃশংসভাবে হত্যাটি ছিল ভয়ঙ্কর। তাজা লাশের রক্ত স্রোত মনে করলে এখনও ওনার শরীরে কাঁটা দিয়ে ওঠে ভয়ে। এই রক্ত দেখেই তো পাগল মাইয়াটা অসুস্থ হইল। সারা রাত তিনিও ঘুমাতে পারেনি রহিমার জন্য। হৃদ খানের আদেশ পেয়ে সে এখানে এসেছিল। এখন যদি হৃদ খানের কাজ না করে আবার চলে যায় তাহলে নিশ্চয়ই স্যার রাগ করবেন। কাজের মহিলাটি আমতা আমতা করে বলল, আমি আপনার লগে থাকি ম্যাডাম। কোনো সময় মহিলাটিকে বলতে না দিয়ে সুফিয়া খান গম্ভীর স্বরে বলল, নো নিড, আপনি যান। কাজের মহিলাটি আর দ্বিমনা করল না। ভয়ে ভয়ে সম্মতি দিয়ে বেরিয়ে আসতে চাইলে পেছন থেকে ডাকলো সুফিয়া খান। কাজের মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, খালা ফ্রিজে খাবার রাখা আছে, আপনি সেটা গরম করে এই ঘরে দিয়ে যান। আচ্ছা ম্যাডাম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে কাজের মহিলাটি দ্রুত বেরিয়ে যেতেই সুফিয়া খান মায়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। খানিক সময় নিয়ে হৃদের খাবারও চলে আসলো সুফিয়া খানের ঘরে। জেদ্দি হৃদ চুপচাপ খেয়েও নিল মায়ের ঘরের সোফায় বসে। খাওয়া দাওয়া শেষে কক্ষ হতে বেরিয়ে গিয়ে পুনরায় ফিরেও আসলো কিছু সময় পরে।
সুফিয়া খান বুঝতে পারল হৃদ নিজের মেডিসিন নিতে গিয়েছিল কক্ষে। ততক্ষণে আসিফ ও মায়ের ওষুধ নিয়ে আসলে সুফিয়া খান মায়াকে সেসব খাওয়ালো সময় নিয়ে। এই পুরোটা সময় হৃদ একই জায়গায় দাঁড়িয়ে। শেষ রাতের দিকে মায়ের জ্বর কমে আসতেই হৃদ সুফিয়া খানের কক্ষ ছাড়ল। সকাল 8টা। তখনের প্লট চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে সকালে চলে আসছি। সকাল 8টা। এলোমেলো মায়া গায়ে চাদর টেনে ডাইনিংয়ের টেবিলের চেয়ারে পা তুলে বসে। সারা রাতভর জ্বরের তোপে শরীরে বেশ দুর্বল মায়ার। সুফিয়া খান রাতভর জেগে মায়ার খেয়াল রেখেছেন। শেষ রাতের দিকে মায়ের জ্বর কমে আসলে তিনি মায়ের ঘামন্ত শরীরটা মুছে দেন অসুস্থতা কাটাতে। দুর্বল মায়ের টেবিলে মাথা ফেলে বসে। দুর্বল মায়ার লিখছে, বাট হবে দুর্বল মায়া টেবিলে মাথা ফেলে বসে। সুফিয়া খান বাটিতে করে মায়ের জন্য নুডলস রাখতে মায়া মাথা তুলে বসলো। জ্বরের শুকনো মুখে বাটির দিকে তাকিয়ে বলল, আমি খাবো না আম্মু। সুফিয়া খান মায়ের কপালে হাত রেখে শরীরের জ্বর মাপল। জ্বর নেই, তবে শরীরের দুর্বলতার রেশ কাটাতে কিছুটা সময় লাগবে মায়ের। খাবার খাইয়ে মায়াকে মেডিসিন দিতে হবে বলে সুফিয়া খান নরম সুরে বললেন, তুমি আম্মুর কথা শুনবে না? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, শুনবো। গুড গার্ল, এবার খাবারটা ফিনিশ করো, তারপর আমরা ঘুরতে যাব, কেমন? মায়া মাথাঘাত করে পুনরায় সম্মতি দিল। সোফিয়া খান মায়ের সম্মুখে নুডলসের বাটি এগিয়ে দিতে দিতেই তিনি মায়ের এলোমেলো খোলা চুল গুছিয়ে হাত খোপা করতে লাগলে মায়া চামচ নাড়িয়ে বাটি হতে অল্প নুডলস মুখে দিয়ে চিবোতে চিবোতে নাক মুখ কুচকে বলল, আম্মু এইগুলো কেমন যেন তেতো তেতো, খেতে পারি না, ফেলে দেই। মায়ের কথায় সুফিয়া খান বুঝলেন জ্বরের তোপে মায়ের মুখ তেতো হয়ে আছে, তাই খাবারের স্বাদ পাচ্ছে না। তিনি মায়াকে কিছু বললেন না, আর না ধমকালেন। বরং তিনি মায়ের ব্যাপারে খুবই নমনীয় আর ধৈর্যশীল হলেন। ওনার বেশ শখ ছিল একটা মেয়ের। হৃদের পরে রাদিফকে জন্ম দিয়েছিলেন একটা মেয়ের আশায়, কিন্তু ওনার মেয়ে না হওয়াতে, ছেলে হওয়াতে উনি আর তৃতীয়বার সন্তান নেননি। তবে এইবার শেষ বয়সে এসে মায়ের মতো একটা মেয়ে পেয়ে যাবেন, সেটা তিনিও ভাবতে পারেননি। যদিও মায়ের মানসিক ভারসাম্য ঠিক নেই, অতিরিক্ত মানুষ ভয় পায়, তবে সে সুফিয়া খানের কথা খুব মেনে চলে। বলতে গেলে মায়া সুফিয়া খানকে ছাড়া কিচ্ছু বোঝে না। সার্বক্ষণিক ওনার পেছন পেছন ঘুরতে দেখা যায় মায়াকে। ওনার মনে হয় উনি সেই প্রথমবারের মতন আবারও মেয়ের মা হয়েছেন মায়াকে পেয়ে। যদি মেয়ের বাবার যদি মেয়েরা বাবার ন্যাওটা থাকে, কিন্তু মায়া যেন পুরোপুরি সুফিয়া খানের ন্যাওটা মেয়ে হয়ে আছে। শক্তপোক্ত সুফিয়া খান কেমন কেমন করে জানি মায়ের উপর বেশ দুর্বল হয়ে গেছেন। চোখে হারানোর মতো মায়াকে সার্বক্ষণিক চোখে চোখে রাখেন তিনি। ওনার ছেলে হৃদ মায়াকে মেনে না নিলেও তিনি মায়াকে সারা জীবন নিজের কাছে রাখবেন বলে মন স্থির করে রেখেছেন। এই মেয়ে ওনার কাছেই যত্নে থাকবে। ওনার মেয়ে হয়ে সুফিয়া খান মায়ের গালে আসা চুলগুলো, আচ্ছা, ওনার কাছে যত্নে থাকবেন ওনার মেয়ে হয়ে। তারপরে হচ্ছে সুফিয়া খান মায়ের গালে আসা চুলগুলো কানে গুজে আদুরে আদুরে হাত বোলালো মায়ের মাথায়। আদুরে স্বরে বলল, পছন্দের খাবার ফেলতে নেই আম্মু, আল্লাহ নারাজ হয়। আস্তে আস্তে খাও, তাহলে দেখবে সব শেষ হয়ে গেছে। এই খাবারগুলো আমি কষ্ট করে তোমার জন্য বানিয়েছি। তুমি না খেয়ে ফেলে দিলে আমি কষ্ট পাবো। তুমি কি চাও আম্মু কষ্ট পাক? মায়া ভাসা ভাসা দু চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে অসম্মতি জানালো, যার অর্থ সে চায় না ওর আম্মুকে কষ্ট দিতে। সুফিয়া খান ঝুঁকে মায়ের মাথায় চুমু খেতে খেতে বলল, তুমি খাবারটা শেষ করো তুমি খাবারটা শেষ করো আম্মু, আমি আসছি। তুমি খাবারটা শেষ করো আম্মু, আসছি, কেমন? আচ্ছা, মানে বলছে যে তুমি খাবারটা শেষ করো, আম্মু আসতেছে এখনই, ওকে। হ্যাঁ। মায়া পুনরায় ঘাড় কাত করে সম্মতি দিতেই সুফিয়া খান কিচেনের দিকে এগোলো হৃদের খাবার রেডি করতে। যদিও হৃদ বিগত 1.5 মাসে বাড়িতে কারোর সঙ্গে বসে খায়নি, তবে হৃদ ওনাদের সঙ্গে বসে নাস্তা করবে। শুধু নাস্তা নয়, ওনার ধারণা মতে হৃদের 3 বেলা ওনাদের সঙ্গে খাওয়ার কথা। কারণ তিনি দেখেছেন ছেলের চোখে মায়াকে হারানোর ভয়, আর এই ভয় হৃদকে মায়ের আশেপাশে রাখবে। সুফিয়া খান চলে যেতেই মায়া বাটির দিকে তাকালো। নুডলসের চেয়ে চিংড়ি মাছ আর মাশরুম বেশি। মায়ের পছন্দের খাবারের মধ্যে চিংড়ি মাছ একটা। সেইগুলোই একে একে মুখে তুলছিল সবে, হঠাৎই চেয়ার টানার শব্দে মায়া খেতে খেতে চোখ তুলে সামনে তাকাতেই দেখলো হৃদ পাশের চেয়ারটা টেনে বসেছে।
হৃদকে দেখেই মায়া অস্থির উত্তেজিত হলো ভয়ে। রাতের কথা মনে করতে করতেই চিৎকার করলো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়ের চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসলো সুফিয়া খান। মায়াকে আতঙ্কিত হতে দেখে তিনি নিজেও ভয় পেলেন। ভেজা হাতে ছুটে এসে মায়াকে জড়িয়ে ধরতেই মায়া ভয়ার্ত মুখে মুখ লুকালো সুফিয়া খানের বুকে। অধৈর্যের ন্যায় সুফিয়া খান হৃদকে শাসিয়ে বলল, কি করেছো তুমি ওর সাথে? হৃদ সবেমাত্র বসেছিল। সে কিছু করার আগেই বদনাম হয়ে গেলে এই মেয়ের সে কিছু করার আগেই বদনাম হয়ে গেল এই মেয়ের চিৎকারে। এখন সব দোষ তার। কিছু করার পর দোষ দিলে না হয় মানা যেত, কিন্তু এই মেয়ে তাকে সেই সুযোগটাই দিল না। তার আগেই তাকে দেখে চিৎকার করে বসলো। হৃদ বিরক্তি গলায় বলল, আমি আবার কি করব? তাহলে কাঁদছে কেন ও? চোখে পানি বেশি সেজন্য। এটা হৃদ বলছে ওকে, মানে ওর আম্মুকে। বরাবরই হৃদের তেরা উত্তর। সুফিয়া খান হৃদকে কিছু না বলে মায়াকে নিয়ে চলে যেতে চাইল। মায়া এক হাতে সুফিয়া খানকে জড়িয়ে অন্য হাতে নিজের নুডলসের বাটি চেপে দাঁড়াতে চাইলে বাটিতে টান পড়ল হৃদের। এক হাতে মায়া নিজের বাটি টানছে, তো অপর হাতে হৃদ মায়ের বাটি চেপে বসে আছে দেবে না বলে। মায়ের অর্থ মায়ের অর্থ মায়ের অর্ধ খাওয়া বাটিতে হৃদের মায়ের অর্ধ খাওয়া বাটিতে হৃদের হাত দেখে মায়া পুনরায় কাঁদল নিচের বাটি ছাড়াতে চেয়ে। সুফিয়া খান সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত হৃদকে শুধিয়ে বলল, কি সমস্যা তোমার? ওর বাটি ছাড়ছো না কেন? ছাড়ো এটা। হৃদ দুহাতে মায়ের থেকে বাটি কেড়ে নিল নিজের কাছে। মায়ের মুখ লাগানো চামচটা দিয়ে নিজের মুখে নুডলস তুলতে তুলতে বলল, এটা আমার, তাই ছাড়ছি না। মা হয়ে তিনি হৃদকে কখনো এসব নুডলস খেতে দেখেছে কিনা সন্দেহ। হৃদের এসব মশলা জাতীয় খাবার পছন্দ নয়। সে সব সময় হেলদি খাবার খেতে পছন্দ করে। বলতে গেলে ওনার পরিবারের সবাই হেলদি খাবারই খেয়ে থাকেন, শুধু মায়া বাদে। পরপর হৃদকে মায়ের খাওয়ার নুডলস মুখে তুলতে দেখে কপাল কুঁচকালো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় হৃদকে শুধিয়ে বলল, তোমার তো এসব খাবার পছন্দ না, রাইট? তাহলে খাচ্ছ কেন? আজ পছন্দ হয়েছে তাই খাচ্ছি। হৃদের কথায় সুফিয়া খান চুপ রইল, বেশি কথা বাড়ালো না। অনেকদিন পর হৃদ ওনার সঙ্গে একটু স্বাভাবিকভাবে কথা বলছে, এটাই অনেক। মায়ের জন্য না হয় উনি পুনরায় খাবার বানিয়ে দিবেন। মায়াকে নিয়ে সুফিয়া খান কিচেন রুমের দিকে যেতেই হৃদ নুডলস মুখে তুলতে তুলতে চোখ ঘুরিয়ে তাকালো কিচেনের দিকে। ডাইনিং হতে কিচেন স্পষ্ট দেখা যায়। সেখানে সুফিয়া খানের আঁচল ধরে মায়া দাঁড়িয়ে, হাতে একটা আপেল। কিছু সময় পর পর তাতে কামড় বসাচ্ছে চিবোতে চিবোতে। হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বাকি খাবারটা শেষ করলো। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। টেবিল ছেড়ে চলে যেতে গিয়ে পুনরায় মায়ের দিকে তাকালো। মায়া ঘাড় ঘুরিয়ে ততক্ষণে এই দিকেই তাকিয়েছিল। এতে দুজনের চোখাচোখি হলো মুহূর্তেই। ভয়ার্ত মায়া তৎক্ষণাৎ হৃদের থেকে দৃষ্টি সরিয়ে নিতেই হৃদ প্রস্থান করলো ডাইনিং হতে। হৃদকে চলে যেতে দেখে পিছন পিছন সুফিয়া খানও আসলো হৃদের খাবার নিয়ে। প্লেট ভর্তি খাবার টেবিলে রাখতে রাখতেই দেখলো হৃদ মায়ার রাখা অল্প খাবার খেয়েই বেরিয়েছে। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। ওনার শরীর ঘেঁষে মায়া দাঁড়িয়ে। মা ছেলের অদৃশ্য দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এই মেয়ে। হৃদ চাচ্ছে মায়ের অসুস্থতার পাশে দাঁড়াতে, কিন্তু কোনো কিছু ওনার ছেলেকে আটকাচ্ছে না মায়ের কাছে আসতে। কিন্তু কোনো কিছু ওনার ছেলেকে আটকাচ্ছে মায়ের কাছে আসতে, মানে কোনো একটা কিছু অদৃশ্য দেয়াল যেটা আটকাচ্ছে মায়ের কাছে আসতে। কিন্তু কি? মায়ের বিয়ে নাকি অন্য কিছু? যদি মায়ের বিয়েটা হৃদকে তার বউ থেকে দূরে রাখে, তাহলে সেটাও সঠিক নয়। প্রথম স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা হৃদ নিজেও জানে। জেনে বুঝে সে নিশ্চয়ই অবচেতনা করবে না। অবশ্যই অবশ্যই অসুস্থ মায়ের পাশে দাঁড়াবে। আর যদি সত্যি সত্যি মায়ের বিয়ে নিয়ে হৃদ দ্বিধায় থাকে, তাহলে সেটা হৃদ চাইলে সে নিজে ক্লিয়ার হতে পারে, খোঁজ করতে পারে মায়ের বিয়েটার ব্যাপারে। যেটা হৃদ নিজ থেকে করছে না, তার মানে হৃদ স্বেচ্ছায় চাচ্ছে না মায়ের বিষয়টা ক্লিয়ার হতে। হয়তো হৃদ মায়ের সুস্থতা উপেক্ষা করছে সত্যিটা জানার। মনস্তাত্ত্বিক ভাবনায় সোফিয়া খানের মনে হলো হৃদের দ্বিধা দূর করতে ওনার কোনো আলেমের সঙ্গে কথা বলা প্রয়োজন। দরকার হলে দুজনের পুনরায় বিয়ে দিবে, তারপরে ওনার ছেলের সকল দ্বিধা দূর করে মায়াকে হালাল করে দিবে হৃদের জন্য। হালাল করবে হৃদের জন্য। তপ্ত রোদে উত্তপ্ত শহর। এখন আবার প্লট চেঞ্জ হয়েছে। তপ্ত রোদে উত্তপ্ত শহর। আরিফ সবে দোকানে ঘাঁটি হতে
দোকানের ঘাঁটি হতে বাসায় ফিরল। ক্লান্তিতে বাসায় কলিং বেল চেপে দাঁড়ালো, গায়ের শার্টটা দুবার ঝাঁকিয়ে। শরীরের ঘামে শার্ট ভিজে লেপ্টে। এই সময় গোসল না করলেই নয়, বড্ড অসহ্য লাগছে নিজেকে। আরিফ আরিফ কলিং বেল বাজানোর 10-15 সেকেন্ডের মাঝেই দরজা খুলে দিল কেউ। আরিফ ক্লান্তিময় চোখে সামনে তাকাতেই তার চোখ শিথিল হলো কারোর স্নিগ্ধ মুখ দেখে। ফুটফুটে লাজুক হেসে দরজা ধরে দাঁড়িয়ে সে, যেন এতক্ষণ সে আরিফের অপেক্ষায় বসেছিল। আরিফ ঘরে প্রবেশ করতে করতেই আরও একবার চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটির দিকে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। সংকোচে আরিফ চোখ নামিয়ে নিলেও মেয়েটি নিল না, বরং দরজা লাগিয়ে আরিফের পেছন পেছন রুম অবধি যেতে যেতে বলল, আজ এত দেরি হলো কেন তোমার ফিরতে? প্রশ্নে প্রশ্নে গাঢ় অধিকারবোধ জমা মেয়েটির। আরিফ সেই অধিকারকে সম্মান জানিয়ে রুমে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো বসার ঘরের দেয়াল ঘড়িটার দিকে। ঘড়ির কাঁটা 3টা 15 মিনিটে দেখে সে খানিকটা চিন্তিত স্বরে বলল, বেশি দেরি হয়েছে আমার? আরিফের দৃষ্টি ধরে মেয়েটিও এক পলক তাকালো সময়ের কাঁটার দিকে। আরিফের কথার সম্মতি দিয়ে বলল, হয়েছে একটু, তবে ব্যাপার না। আম্মু কই, দুপুরে খেয়েছে কিছু? খেয়েছে, কিন্তু আম্মু মায়াকে দেখার জন্য রোজ কান্নাকাটি করে। তুমি আম্মুকে মায়ের কাছে নিয়ে গেলেই তো পারো। ফিহার কথায় আরিফ চুপ রইল। মায়ের অসুস্থতার কথা সবার জানা, কিন্তু মায়া কত ভারসাম্যহীন রোগী সেটা রেহেনা বেগম বা ফিহা তারা কেউ জানে না। আরিফ মায়ের বিষয়টা ওর মাকে জানাতে চায় না বলেই ফিহাকে কিছু বলে না। যদিও ফিহা সত্যিটা জানলে ওর মাকে বলবে না, তারপরও আরিফ রিস্ক নিতে চায় না তার মাকে নিয়ে। মায়ের সত্যিটা জানলে রেহেনা বেগম আরও অসুস্থ হয়ে পড়বেন বলেই আরিফ সত্যিটা জানাতে চায় না নিজের মাকে। তাছাড়া আরিফ ইন্ডিয়া থেকে ফেরার পর বেশ কয়েকবার চেষ্টা করেছিল মায়ের সঙ্গে দেখা করার, কিন্তু হৃদ খানের কড়া সিকিউরিটি ভেঙে সে আজও সক্ষম হয়নি মায়ের সঙ্গে দেখা করার। বলতে গেলে মায়ের জন্য ওর পরিবারকে নিষেধ করে দিয়েছেন হৃদ খান। তবে আসিফের সঙ্গে আরিফের রোজ কথা হয় হৃদের অগোচরে। আসিফ থেকেই জানতে পায় মায়ের মানসিকতার সম্পর্কে। তার পরিবার কতটা মানসিক চাপে ফেললে তার হাসিখুশি চঞ্চল বোনটা এভাবে পাগল হয়ে যায়, সেটার ধারণা আরিফও করতে পারে না। মায়ের কথা মনে পড়লে আরিফের তীব্র বুক ব্যথা করে অপরাধ বোধে। বড় ভাই হয়ে সে বোনকে হেফাজত করতে পারেনি। আরিফের অনুপস্থিতিতে ওদের পরিবারের সবাই মায়াকে অন্যত্র বিয়ে দিবে, সেটা সত্যি আরিফের কাছে অকল্পনীয় ছিল। আরিফের এতবার করে বলার পরও বিবাহিত মায়াকে আবারও বিয়ে দেওয়াটা শুধু অন্যায় নয়, পাপও হয়েছে। সে ইন্ডিয়া থেকে ফিরে মায়ের বিয়ের খবরটা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। তারপর এই নিয়ে পরিবারের সকলের সঙ্গে আরিফের ঝামেলাও হয়েছে। বাবা, চাচা, ফুফিরা সবাইকে এড়িয়ে মায়ের হাত ধরে সে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে আসলো তার অসুস্থ পরিবার ত্যাগ করে। যে পরিবারে সন্তানদের জীবনের কোনো মূল্য নেই, সেই পরিবারে আরিফও থাকবে না বলে ঠিক করলো। মায়ের হাত ধরে চট্টগ্রামে তার বাসায় এসে উঠল। একা বাড়িতে আরিফ আর ওর মাই থাকতো। কিন্তু দিন দিন মায়ার জন্য রেহেনা বেগমের অসুস্থতা বাড়তে থাকলে সে হিমশিম খেত নিজের মা আর নতুন নতুন বড় করা ব্যবসাটাকে একত্রে সামলাতে। এবার সে সবেমাত্র ব্যবসাটা বড় করে তুলছে। না চাইতেও সারা দিন রাত গোডাউনে পড়ে থাকতে হতো বলে তার মা অযত্নে অসুস্থতায় বাসায় পড়ে থাকতো একা একা। এজন্য সে সন্ধ্যায় নিজের মাকে নিয়ে ফিহার হোস্টেলে হাজির হয়। ঘামন্ত শরীরে ময়লা শার্টে ফিহাকে ফোন করে নিচে নামতে বলে সে গাড়ি বাহিরের দাঁড়ায়, মানে এটা কি কি লিখছে জানি না, যাই হোক কিছু একটা হবে, সেটাই আপনারা বুঝে নেন। এরকম ছিল লেখাটা। ফিয়াকে ফোন করতে করতে নিচে নামতে বলে সে গাড়ি বাহিরের দাঁড়ায়, হবে কিছু একটা, যাই হোক। ফিহার গায়েও সাদামাটা পোশাক ছিল সব সময়ের মতন, কিন্তু ফিহা নিচে নেমে আসতেই আরিফ ফিহাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তৎক্ষণাৎ। সেদিন ফিহা প্রচুর শক্ট হয়েছিল। যদিও দুজনের মাঝে তাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু আরিফ হুট করে এসে ফিহাকে বিয়ে করতে চাইবে এমনটা জানতো না ফিহা। আরিফের প্রস্তাবে প্রথমে ফিহা না করতে চাইল নিজের পরিবারের অনুপস্থিতি দেখে, কিন্তু পাঁচি রেহেনা বেগমের অসুস্থতার কথা চিন্তা করে সেই রাতেই আরিফের হাত ধরে বিয়ে করে এই বাসায় ওঠে। তারপর থেকে ফিহা এই বাড়িতেই থাকছে আরিফের বউ হয়ে। রেহেনা বেগমের শরীরও আগের থেকে অনেকটা সুস্থ, শুধু মায়ের জন্যই কান্নাকাটি করে সব সময়, যা আরিফ চাইলেও নিজের মাকে
যা আরিফ চাইলেও নিজের মাকে মায়ার অবধি নিয়ে যেতে পারে না, কারণ হৃদ খান মায়ার সঙ্গে কারোর দেখা করতে দিবে না। হয়তো হৃদের জায়গায় আরিফ থাকলে তাই করত। নিজের বউয়ের বিয়ে জোর করে অন্য কোথাও দেওয়া হলে সেও ঠিক এমন করেই সবাইকে নিষেধ করত ফিহার সঙ্গে দেখা করতে। তাই আরিফের ধারণা মতে হৃদ খান নিজের জায়গায় ঠিক বলে সেও কোনো কিছুতে বাড়াবাড়ি করে না, বরং চুপ থাকে। আপাতত তার মায়ের ব্যাপারে কি করা উচিত সে বুঝতে পারে না। বুঝতে পারলে হয়তো হৃদ খান আরিফকে কিছু করতে দিবে না। মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে আরিফ রুমে প্রবেশ করে গায়ের শার্টটা খুলতে খুলতে বলল, তুমি খেয়েছো কিছু? ফিহা বিছানার উপর পা ঝুলিয়ে বসতে বসতে বলল, না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত বেলা অবধি না এত বেলা অবধি অপেক্ষা না করলেই পারো ফিহা। আমার আসতে মাঝে মধ্যে দেরি হতে পারে, তুমি খেয়ে নিও। বিয়ের আগেই তোমাকে দুপুরে না খাইয়ে খাইনি কখনো, এখন বিয়ের পর খাবো। আরিফ বেশ শান্ত দৃষ্টিতে তাকালো ফিহার সুন্দর আদলের মুখটার দিকে। ফিহার অবদান তার জীবনে অনেক। সবসময় আরিফ সুখে দুঃখে ফিহাকে পাশে পেয়েছে সে। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল 1 বছরের, কিন্তু দুজন পরিচিত ছিল 2 বছরের। এই 2 বছরেই ফিহার রোজ তার জন্য দুপুরে খাবার পাঠাতো টিফিন করে কোচিং সেন্টারে, মাঝে মধ্যে রাতেও পাঠাতো যদি আরিফ ব্যস্ত হয়ে বাসায় ফিরতে না পারতো তাহলে। এই 2 বছরে আরিফ ফিহাকে খুব কাছ থেকে দেখেছে। ফিহার ভালোবাসার থেকে ভালোবাসার মানুষকে যত্ন বেশি করতে পারে, আর আরিফ ফিহার যত্নে আটকিয়েছে। যখন আরিফের সবচেয়ে বিপদের সময় কাউকে প্রয়োজন ছিল, তখন ফিহা এক কাপড়ে আরিফকে বিয়ে করে এই বাসায় এসে উঠেছে। তার মায়ের খেয়াল রাখছে, অথচ আরিফ কখনো মুখ ফুটে জানতে চায়নি ফিহা আদৌ আরিফের কাছে ভালো আছে কিনা। তুমি আমার কাছে ভালো আছো তো ফিহা? আরিফের কথায় ফিহা তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আরে তোমার কাছে আমি বিন্দাস আছি জান। তোমার মতো সুন্দর আর দায়িত্বশীল স্বামী পেয়ে আমি খুশি হব না বলো? তোমার জায়গায় যদি আমি কোনো মোটা ভুঁড়িওয়ালা টাকমাথার কাউকে বিয়ে করতাম তাহলে হয়তো সমস্যা হতো। বেটা বেডা কিস করতে আসলে আমি তো ভয়ে ফিট হয়ে যেতাম। কিন্তু তোমাকে দেখলে আমার ভয় লাগে না, বরং আদর আদর লাগে। ফিহার কথায় ফিহার হুম, ফিহার চাঞ্চলতা ফিহার চঞ্চলতায় ইতস্তত বোধ করলো আরিফ। যদিও তারা এখন হাজব্যান্ড ওয়াইফ, এর পূর্বে রিলেশনে ছিল 1 বছর, তারপরও আরিফ এসব বিষয়ে ফিহার সঙ্গে সহজ হতে পারেনি। কিন্তু চঞ্চল ফিহা প্রায় আরিফকে এটা সেটা বলে ইতস্ততায় ফেলে দেয়। আরিফ কথা ঘোরাতে চেয়ে বলল, তুমি খাবার দাও, আমি গোসল করে আসছি। আরিফকে ইতস্তত বোধ করতে দেখে ফিহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি কিসের ব্যাপারটায় লজ্জা পাচ্ছ জান? আরিফ ফিহাকে উপেক্ষা করে ঘামন্ত শার্টটা ময়লার ঝুড়িতে রেখে হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতেই ফিহার উদ্দেশ্যে বলল, সারাক্ষণ তোমার মাথায় এসব অদ্ভুত চিন্তাভাবনা ঘুরে কেন? আরিফকে পালাতে দেখে ফিহা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজাটা ধরে দাঁড়ালো। আরিফের পথ আটকে বলল, তুমি আমার কথায় লজ্জা পাচ্ছ, রাইট? আরিফ থমথমে গলায় অসম্মতি দিয়ে বলল, না পাচ্ছি না, সরো। ফিয়া তৎক্ষণাৎ নিজের ডান গাল আরিফের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তাহলে একটা কিস করে দেখাও তো, তুমি লজ্জা পাচ্ছ কিনা সেটা। আরিফ থমথমে মুখে ফিহাকে শুধিয়ে বলল, ফিহা আমি ঘেমে আছি, সরো, গোসল করব। তুমি ঘামলে আমার সমস্যা নাই, ঘামন্ত শরীরে চুমোটা লবণাক্ত লাগবে, এই যা। লবণ আমার পছন্দ, তুমি করো তো। ফিহা পুনরায় গাল বাড়িয়ে দিতে চাইল আরিফের ঠোঁটের সামনে, কিন্তু ফিহার দুপা উঁচিয়ে আসার কারণে শরীরের খেই হারিয়ে পড়ে যেতে নিলে এক হাতে আরিফের খালি বুক আঁচড়ে ধরতে চাইল পড়ে যাওয়া থেকে বাঁচতে। কিন্তু আরিফের শরীরের কাপড় না থাকায় হাত ফসকে যেতেই আরিফ তৎক্ষণাৎ দুহাতে আঁকড়ে ধরল ফিহাকে। ফিহার পিঠ থেকে গেল ওয়াশরুমের দরজায়, আর আরিফের মুখ ফিহার গলায়। কয়েক সেকেন্ডের মাঝে ফিহার গলায় চিনচিন ব্যথা অনুভব করতেই ফিহা চমকে ওঠার মতন আরিফকে দুহাতে ঠেলে দূরে সরাতে চেয়ে বলল, আরিফ ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। আরিফ তৎক্ষণাৎ ফিহাকে ছাড়লো না, বরং সময় নিয়ে ফিহার থেকে সরে দাঁড়াতেই মুহূর্তে ফিহার হাত চলে যায় ব্যথিত গলায়। কামড়ের জায়গাটা ভীষণ জ্বলছে। ফিহা বিরক্তি চোখে আরিফের দিকে তাকাতে তাকাতে বলল, এটা চলবে নাকি আরও একটা লাগবে তোমার? মানে আরিফ বলছে আর কি। আরিফের দিকে তাকাতে তাকাতে আরিফ বলল, এটা চলবে নাকি আরো একটা লাগবে তোমার?
আরিফের কথায় ফিহাও দমে যাওয়ার পাত্র নয়। সে আরিফকে ঠেলে সরিয়ে দিল নিজের থেকে। রুম হতে বেরিয়ে যেতে যেতে বলল, কাইষ্টা লোক, বউকে কিস করবে তাতেও হিসাব করে বলে তোমার একটা লাগবে নাকি দুইটা? পারলে আমার কাছে আইসো, আনলিমিটেড বন্যা বইয়ে দিব। ফিহার কথাগুলো ভেঙে ফিহার কথাগুলো ব্যঙ্গ করেই বলল আরিফকে। আরিফ ফিহার ব্যঙ্গ ভঙ্গিমার দিকে তাকিয়ে হতাশ হলো। ফিহা সবার সাথে ভালো ভদ্রমে হলেও আরিফের বেলায় সে প্রচণ্ড চঞ্চল আর বাদর টাইপের। আরিফের অবশ্য মন্দ লাগে না ফিহার চাল চলনে, বরং বরং খানিকক্ষণের জন্য হলেও আনন্দ দেয় শত কষ্টের মাঝে। এখন হচ্ছে আবার প্লট চেঞ্জ হয়েছে। জুই নিজের কক্ষে শুয়ে একা একঘেয়েমি জীবনটা যেন ছন্নছাড়া হয়ে গেছে। বাসায় বলতে ওরা 5 সদস্য রয়েছে। জুই, ওর মা বাবা, বড় চাচা আর মুক্তা। ওদের এত সুন্দর পরিবারটা যেন কেমন ছন্নছাড়া হয়ে গেছে। আগের মতন প্রাণ চাঞ্চল্যতা নেই কারোর মাঝে। মায়ের অসুস্থতা ঘিরে যাবতীয় ঘটনাকে কেন্দ্র করে মায়ের বাবাও কষ্ট পাচ্ছেন। দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে অসুস্থতায়। তার উপর আবার আরিফ তার মাকে নিয়ে ঘর ছাড়লো। জুইরা শুনেছে আরিফ নাকি চট্টগ্রামে বিয়েও করেছে কাকে। সেই বউ নিয়ে থাকছে বড় চাচিকে নিয়ে। এসবের মাঝে জুইরাও ভালো নেই। কেমন নিস্তব্ধ আর হাহাকার এই পরিবার জুড়ে। জুইয়ের মাঝে মধ্যে মনে হয় সেই পরিবার ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাবে, নয়তো এই অসুস্থ পরিবেশে থেকে সেও একদিন মায়ের মতো অসুস্থ হয়ে পড়বে। ওর পড়াশোনা বন্ধ, হাতে ফোন নেই, কোথাও যেতে পারে না। কেমন ঘরবন্দি হয়ে আছে সে। মায়া কেমন আছে সেটাও জানতে পারে না। সব মিলিয়ে কেমন দমবন্ধ পরিস্থিতিতে আছে জুই। মায়াকে ভীষণ মিস করছে, কিন্তু মায়ের সঙ্গে দেখা করা বা কথা বলার উপায় নেই জুইয়ের। ওর বাবা নিষেধ করেছে কেউ ওই পরিবারের নাম না নিতে। হয়তো হৃদের হৃদের জুইয়ের বাবাকে করা আঘাত থেকেই জুইয়ের বাবা সাজেদুল ইসলাম ক্ষিপ্ত ওই পরিবারের সঙ্গে। জুইয়ের চিন্তাভাবনার মাঝেই সাজেদুল ইসলাম হাঁক ছেড়ে গলা ফাটিয়ে ডাকলো জুইকে। হঠাৎ করে জুইয়ের নাম ধরে সাজেদুল ইসলামকে চিৎকার করতে দেখে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো জুই। গায়ের ওড়নাটা টেনে দৌড়ালো বাবার উদ্দেশ্যে। তাড়াহুড়োয় দৌড়ে জুই সাজেদুল ইসলামের কাছে পৌঁছাতেই ওর কিছু বলার আগেই সাপটে থাপ্পড় পড়লো জুইয়ের গালে। ছিটকে পড়ার মতন ফ্লোরে পড়লো জুই। জুইয়ের মা পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ জুইকে থাপ্পড় মারতে দেখে তিনি আহাজারি করে জুইকে টেনে ধরতেই সাজেদুল ইসলাম হুঙ্কার ছেড়ে বলল, ওই বাড়ির ছেলে আমাকে তোর জন্য ফোন দেয় কেন? আমার মেয়ের বিষয়ে ওই বাড়ির ছেলের কি কথা থাকতে পারে? আমি মানা করেছিলাম ওই বাড়ির সঙ্গে কেউ যোগাযোগ না করতে। তারপরও কেন ওই বাড়ি থেকে কল আসে তোর নামে? বাবার কথায় জুই ফুপিয়ে কেঁদে উঠল। গালে 5 আঙ্গুলের দাগ পড়েছে। জুই বুঝতে পারে ওই বাড়ির থেকে হয়তো আয়নের কল এসেছিল ওর বাবার ফোনে, যার জন্য সাজেদুল ইসলাম এতটা রেগেছেন। কিন্তু জুইয়ের মা বুঝলো না ওনার স্বামী কার কথা বলেছেন। তাই তিনি মেয়েকে বুকে জড়াতে জড়াতে হাজারি করে বলল, ওই বাড়ি থেকে কার না কার নাম করে ফোন এসেছে বলে আপনি আমার মেয়েটাকে মারবেন? ওরা কি এমন করেছে আমার মেয়ের নামে? কি করেছে আমার মেয়ে? সত্যিটা না জেনে আপনি আমার মেয়েকে মারলেন কেন? তর্ক করবে না সালেহা। তোমার মেয়ের জন্য ওই বাড়ি থেকে ফোন করেছে মানে ও নিশ্চয়ই ওই বাড়িতে যোগাযোগ করেছে। যদি ওর বাকি বোনদের মতন ওরও ওই বাড়ির ছেলের সাথে সম্পর্ক থাকে, তাহলে তোমার মেয়েকে কেটে আমি নদীতে ভাসায় দিব। যে মেয়ে বাবার সম্মান নষ্ট করে, সেই মেয়ের দরকার নেই আমার মনে রেখো। কথাটা বলে সাজেদুল ইসলাম বাহিরের দিকে চলে যায়। জুই মায়ের বুকে আঁচড়ে পড়ে কাঁদতে লাগলো। আয়ন হঠাৎ করে জুইয়ের বাবাকে কল দিবে সেটা বুঝতে পারেনি জুই। তবে আয়ন যে ওদের দুজনের সম্পর্কের কথাটা জুইয়ের বাবাকে বলেনি, সেটা সাজেদুল ইসলামের কথাই বুঝেছে জুই। তবে আয়নের বলতে কতক্ষণ। ভয়ার্ত জুই আরো ভয়ার্ত হলো। মাকে জড়িয়ে ফোপাতে লাগলো অঝরে। মায়ের খোঁজে খোঁজে হৃদ সুফিয়া খানের কক্ষে এসে দাঁড়ালো, কিন্তু খালি ঘরটা দেখে অস্থির পা চালালো বারান্দার দিকে। হৃদের এতক্ষণে পুরো বাড়ি খোঁজা হয়ে গেছে মায়াকে, কিন্তু কোথাও কোনো রেশ নেই মায়ার। মায়া কোথায় যেতে পারে ভেবেই অস্থির হৃদ আরও অস্থির হলো। সুফিয়া খান বাড়িতে নেই সেটা শুনেই সে বাড়িতে এসেছিল মায়ের খোঁজে, কিন্তু মায়াকে কোথাও না পেয়ে ভিতরকার ভয়টা যেন আরো বাড়লো।
অস্থির পা বারান্দার দরজার সম্মুখে যেতে যেতেই থেমে গেল সামনের দৃশ্য দেখে। মায়া পা গুটিয়ে ফ্লোরে বসে। সুফিয়া খান চেয়ারে বসে মায়ের খোলা চুলে তেল জাতীয় কিছু দিচ্ছেন। ঈদের উপস্থিতি পেয়ে দুজন পেছন ফিরে তাকাতেই দেখল হৃদকে। মায়ের চোখে ভয় নেই, কিন্তু সুফিয়া খানের কপাল কুঁচকে আসলো হৃদের অস্থির উত্তেজিত মুখটা দেখে। তিনি এই অসময়ে হৃদকে বাড়িতে দেখে বলল, কি হয়েছে বাবু, কোনো সমস্যা? মাতৃত্বের ভালোবাসায় সুফিয়া খান হৃদকে বাবু বলেই সম্বোধন করেন প্রায়শ। হৃদ মায়ের কথায় স্বস্তির শ্বাস ফেলে চোখ ঘোরালো মায়ের দিকে। মায়াকে হেফাজতে দেখে ছোট করে বলল, না। কথাটা বলে না বলছে, তারপরে কথাটা বলে হৃদ চলে যেতে নিলে পেছন ডাকলো সুফিয়া খান। বলল, দুপুরে খেয়েছিস নাকি খাবার দিব? দাও। মায়ের অর্ধ মাথায় তেল দেওয়া অবস্থায় সুফিয়া খান উঠে দাঁড়ালো মায়াকে নিয়ে। দুপুরে খাওয়ার সময় হয়েছে। যদিও মায়াকে আগেই খাওয়ানো হয়েছে, তবে তিনি ভেবেছিল মায়ের মাথায় তেলটা শেষ করেই তিনি খাবেন। এখন হৃদের উপস্থিতিতে ভালোই হলো। অন্তত হৃদ নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে। সুফিয়া খান মায়ের চুলগুলো পেঁচিয়ে হাত খোপা করে মায়াকে নিজের সঙ্গে নিয়ে গেল। হৃদের গোসল করতে করতে সুফিয়া খান ততক্ষণে খাবার রেডি করলো সার্ভেন্টদের নিয়ে। মায়ের হাতে এক বাটি চিজ পাস্তা তুলে দিতেই মায়া সেগুলো খেতে খেতে ডাইনিং পেরিয়ে ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়ালো। বাগানে পাকা ফলের দিকে তাকিয়ে মুখের খাবার চিবোলো। হৃদ গোসল শেষ করে সিঁড়ি বেয়ে নামতে নামতে মায়াকে একা পেল। বিগত ১.৫ মাসে সেই মায়াকে একা দেখেছে কিনা সন্দেহ। সারাক্ষণ সুফিয়া খানের পিছন পিছন ঘুরে মায়া। আজ একা পেয়ে হৃদ সেদিকে হাঁটলো। মায়ার পিঠে তার বুক ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আমি থাকতে বিয়েটা কেন করলে হৃদ? হৃদের হঠাৎ কথায় চমকে ওঠার মতন মায়া তৎক্ষণাৎ লাফিয়ে পেছন ফিরতেই মায়ের মুখ বাঁচল হৃদের বুকে। দ্রুত পেছন হাঁটতে চাইলে হৃদ সামনে এগিয়ে মায়ের সঙ্গে দূরত্ব গোছালো। মায়া হৃদের ভয়ে তৎক্ষণাৎ হাতের বাটি পেছনে লোকালো। মায়ের ধারণা হৃদ সকালের মতন আবারও মায়ের খাবার ছিনিয়ে খেয়ে ফেলবে। মায়াকে নিজের খাবার লুকাতে দেখে হৃদ কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মুহূর্তেই তার চোখ শিথিল হয়ে গেল মায়ের নতুন রূপ দেখে। মায়ের নাকে ছোট পাথরের নাকফুলটা চকচক করে উঠল হৃদের চোখে। হৃদ মোহিত চোখ ঘোরালো মায়ের মুখে। দেখলো কানে দুটো ডায়মন্ডের পাথরের দুল দেওয়া, গলায় চেইন, হাতে স্বর্ণের চুড়ি। হৃদ দৃষ্টি নত করে মায়ের পায়েও তাকালো। দেখলো দুটো স্বর্ণের পায়েল জড়িয়ে মায়ের দুপায়ে। হৃদ ফের নিজের মোহিত দৃষ্টি ঘোরালো মায়ের আদলের নিষ্পাপ মুখটার দিকে। কেমন ডাগর ডাগর ভয়ার্ত চোখে হৃদের দিকে তাকিয়ে সে। হৃদ হাত বাড়িয়ে মায়ের নাকের ফুলটা ছুতেই মায়া হৃদের ভয়ে আরো সিটিয়ে গেল। মায়া আশেপাশে তাকিয়ে সুফিয়া খানকে খুঁজল হৃদের থেকে বাঁচাতে চেয়ে। হৃদ মায়ের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে মোহিত গলায় বলল, এসব কে দিয়েছে তোমায়? হৃদের আঙুল ঘুরলো মায়ের নাক ফুলে। মায়া ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আম্মু। হৃদ মায়ের মুখে দৃষ্টি ঘুরিয়ে কানে তাকালো। 2 আঙ্গুলে মায়ের কানের দুল টোকা দিতে দিতে একই গলায় বলল, সুন্দর। মায়া হৃদের ভয়ে ভয়ার্ত গলায় পুনরায় মিনমিন করে বলল, আমি যাই? সে বলে না। মায়াকে দাঁড়া করিয়ে রেখে হৃদ ফের মায়াতে দৃষ্টি বুলালো। সে কখনো মায়াকে এইভাবে কল্পনা করেনি। মূলত হৃদ বোঝে না মেয়েদের কিভাবে সাজালে বউ বউ লাগে। হৃদের অবুঝ হৃদয়ের বুঝ যেন সুফিয়া খান দিল মায়াকে বউয়ের মতন করে গহনাপত্র পরিয়ে। দেখতেও মায়াকে বেশ বউ বউ লাগছে। হৃদ একবার নয়, দুবার নয়, বারবার মায়ের উপর দৃষ্টি ঘোরালো। মন বেকুল হলো মায়াকে ছুঁয়ে দেখার, কিন্তু কোথাও যেন কিছু একটা বাধা দিচ্ছে হৃদকে। হয়তো মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা। হৃদ মায়ের দিকে দৃষ্টি স্থির রেখে খানিকটা শক্ত গলায় বলল, আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে কবুল কেন বললে হৃদ? বাবু খেতে আয়। মায়ের ডাকে নড়ল না হৃদ, বরং দৃষ্টি স্থির রেখে মায়ের উপর দৃষ্টি স্থির রাখলো মায়ের উপর উত্তরের আশায়।
যদিও সে জানে মায়ের অসুস্থতার কারণে হৃদকে উত্তর দিবে না। তারপরও হৃদ মায়ের থেকেই তার সকল প্রশ্নের উত্তর চায়। সে তৃতীয় পক্ষ হতে তার ব্যক্তিগত জীবনের কোনো উত্তর চায় না। দরকার হলে হৃদ অপেক্ষা করবে মায়ের সুস্থতার, তারপরও তৃতীয় পক্ষ নয়। হৃদ চাইলে তার সব প্রশ্নের উত্তর তৃতীয় পক্ষ হতে জানতে পারত, কিন্তু সে অন্যের কথা শুনে বিশ্বাস বিশ্বাস করার মতন মানুষ নয়। তার ব্যক্তিগত জীবনের সমস্যা তার ব্যক্তিগত মানুষ থেকেই শুনবে, নয়তো নয়। সুফিয়া খানের দেখা পেয়ে মায়া হৃদের থেকে পালিয়ে গেল। হৃদ চেয়েও মায়াকে আটকালো না। হৃদ চেয়েও মায়াকে আটকালো না, বরং যেতে দিল। হৃদের কেন জানি মনে হচ্ছে মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি। যদিও মায়া অসুস্থ, এটা সত্য। তারপরও মায়া হৃদকে একেবারে ভুলে যায়নি, বরং অসুস্থতার মাঝে অল্প হলেও হৃদকে মনে রেখেছে মায়ার। আচ্ছা, কোনো কারণে কি মায়া হৃদকে এড়িয়ে যেতে চাচ্ছে, নাকি হৃদের মনের সন্দেহ এটা? কোনটা? রাত ১টার ঘরে চাঁদবিহীন আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারার মেলা। পথঘাট জনমানবহীন শূন্য। থেকে থেকে দু একটা অটোরিকশা দেখা গেল যাত্রীবিহীন চলে যেতে। ল্যাম্পপোস্টের হলুদ আলো মারিয়ে কিছুটা দূরে আয়ন গাড়ি দাঁড় করালো আয়ন। অন্ধকার, এখানটায় বেশ অন্ধকার। আলো ছায়া আলো ছায়া গাছতলায়। গাড়ির আলো নিভিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে অদূরে তাকালো একটা দোতলা বাড়ির গেটের সম্মুখে। এই রাস্তা ধরেই জুই দ্রুত পায়ে হেঁটে আসছে আয়নের দিকে। ব্যস্ত ভঙ্গি আর ধরা পড়ে যাওয়ার ভয়ে শরীরের ওড়নাটা গায়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা টেনে মুখ ঢেকে আসছে জুই। আয়ন সেদিকে নিষ্ক্রিয় চোখে তাকিয়ে রইল। তাকে এই মধ্যরাতে জুই ডেকে এনেছে জরুরি কথার তাগিদে। জুইয়ের ডাকে আয়নও চলে আসলো তৎক্ষণাৎ। বউ ডেকেছে মানে আয়নকে আসতেই হতো। তাছাড়া জুইয়ের এই মধ্যরাতে আয়নকে ডাকার যথাযথ কারণও আছে। হয়তো পরিবারের ভয়ে আয়নের সঙ্গে দিনের আলোয় দেখা করতে পারবে না বলেই নিভে যাওয়া অন্ধকারে আয়নকে ডাকলো। আয়ন নীরস ভঙ্গিতে জুইয়ের গতানুগতিক দেখলো। জুই ব্যস্ত পায়ে আয়নের সম্মুখে দাঁড়াতে দাঁড়াতে হাঁপাতে লাগলো। বড় বড় শ্বাস ফেলে খানিকটা হাঁপিয়ে বলল, আপনার সাহস কি করে হলো আমার বাবাকে ফোন করার? কেন বারবার ফোন দেন আপনি? জুইয়ের প্রথম কথায় রাগ প্রকাশ পেল। অথচ আয়ন জুইয়ের রাগের অথচ আয়ন জুইয়ের রাগের ধার ধারল না, বরং গাড়ির দরজা খুলে ভেতর থেকে একটা পানির বোতল হাতে নিয়ে জুইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, আপনার বাবা আমার শ্বশুর হন জুই। আমি আমার শ্বশুর মশাইকে ফোন করতেই পারি। এতে আপনার অনুমতির প্রয়োজন মনে করছি না আমি। নিন, আপনি পানিটা খান। আপনি পানিটা খান জুই। আয়নের কথায় জুইয়ের নাকের পাটা ফুলে উঠল রাগে। তেজি হাতে ঠাস করে আয়নের হাতের বোতলটা সরিয়ে দিতে দিতে ঘন ঘন শ্বাস ফেলে বলল, একদম আমার বাবার থেকে দূরে থাকবেন আপনি। যখন আমাদের বিপদের সময় আপনাকে পাইনি, তাহলে আজ কেন আদিক্ষেতা দেখাতে আসছেন? আপনাকে আমি বলেছি আমাদের সম্পর্কের কথা আমার বাবাকে জানাতে। আমি নিজেই যেখানে এই সম্পর্ক মানি না, সেখানে আমার বাবার খোঁজ কেন করছেন আপনি? জুইয়ের ফিরিয়ে দেওয়া বোতলটা আয়ন পুনরায় জুইয়ের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আগে পানিটা পান করুন জুই, স্বস্তি পান। আমার কথাটা শুনুন। যেটা চলে গেছে আমি অতীতে আমি অতীতে ফিরে ঠিক করতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই। তবে সামনে যে পরিস্থিতি হবে সেটা অবশ্যই সামলানোর দায়িত্ব আমার। আমার অবশ্যই আপনার বাবার সঙ্গে কথা বলে সবকিছু জানাতে হবে। ওনাকে বোঝাতে হবে যা কিছু হয়েছে সবটা আমাদের ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে। এই সবকিছু এবার আমাদেরই ঠিক করা উচিত। তাছাড়া এই বিয়ের ওই ওইখানে কে রে তোরা কি করছিস ওইখানে? হক ছেড়ে ডাকা পথলোকের ডাকে জুই ধরফড়িয়ে চমকে উঠল। আতঙ্কে মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল ওর ওর পাশের বাড়ির নায়েব চাচা নামক লোকটা টর্চ হাতে এদিকটায় দৌড়ে আসছে অপর হাতের লুঙ্গি চেপে। টর্চের আলো আয়ন ও জুইয়ের উপর পড়ল। আয়ন বিরক্তিতে মুখ হাত দিয়ে আলোর রশ্মি ঠেকাতে চাইল, অথচ জুই আতঙ্কিত ভঙ্গিতে কাঁপতে শুরু করলো। যখন নায়েব চাচা লোকটা চিৎকার করে মানুষ জড়ো করতে চাইল মধ্যরাতে একত্রে দাঁড়ানো জুই আর আয়নকে আটকাতে চেয়ে। জুই আতঙ্কিত ভঙ্গিতে কি করবে হুট করেই বুঝতে পারল না, বরং অতিরিক্ত ভয়ে আয়নের বগলের নিচে দিয়ে
ঢুকে পড়ল গাড়ির ভেতর। আয়ন এতক্ষণ খোলা দরজা চেপে দাঁড়িয়েছিল জুইয়ের জন্য পানি নিয়ে। এর মধ্যে এসব ঘটনা ঘটে যাওয়ায় আয়ন নিজেও চমকে উঠে মুহূর্তেই মাথা নিচু করে জুইয়ের দিকে তাকাতেই জুই আতঙ্কিত ভঙ্গিতে গাড়ির দরজা টেনে লাগাতে চেয়ে আয়নকে হুঁশিয়ারি করে বলল, কি করছেন ডাক্তার সাহেব? দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি গাড়িতে উঠুন, গাড়ি স্টার্ট দিন, নয়তো আমরা ধরা পড়ে যাব। দ্রুত আসুন প্লিজ। জুইয়ের কথা আয়ন মানতে নারাজ। আয়নের ধারণা মতে ওরা স্বামী স্ত্রী। সেই ক্ষেত্রে রাতে ১টা নয় ৪টা বাজলেও দেখা করলে সমস্যা হবার কথা নয় কারোর। সেজন্য আয়ন জুইকে বোঝাতে চেয়ে বলতে চাইল, জুই আপনি ভয় পাচ্ছেন কেন? ওরা আমাদের কিছু করবে না। আমরা স্বামী স্ত্রী, এটা সবাইকে বুঝিয়ে বলবো। আয়নকে বলতে না দিয়ে জুই অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আল্লাহর ওয়াস্তে আপনি গাড়িতে উঠুন ডাক্তার সাহেব। আপনি আমার এলাকার মানুষদের চেনেন না। ওরা আপনার পরিচয় জানবে না, আগেই লাঠিপেটা করবে, বলবে আমরা মধ্যরাতে কট খেয়ে মিথ্যা বলছি। প্লিজ আপনি গাড়িতে উঠুন, আমার কথা শুনুন। আয়ন জুয়ের কথায় কিছু বলতে গিয়েও হইচই পড়া রাস্তার দিকে তাকিয়ে থেমে গেল। সত্যি সত্যিই দেখলো আশেপাশের বাড়ি থেকে মানুষ হইচই করে লাঠি হাতে বের হচ্ছে ওদের মারতে। আয়ন আর ভাবার সময় নিল না, বরং জুইয়ের কথা মতো ঘুরে গিয়ে তৎক্ষণাৎ বসলো ড্রাইভিং সিটে। পূর্ব থেকে গাড়ির পূর্ব থেকে গাড়িটি ঢাকা মহাসড়কের দিকে ঘোরানো ছিল বলে আয়ন জুইকে নিয়ে গাড়িটি সেই রাস্তায় টানলো। আতঙ্কিত জুই মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালো লোকজন কত দূর আসছে সেটা দেখতে। তক্ষুনি চোখাচোখি হলো নিজের বাবা সাজিদুল ইসলামের সঙ্গে। তিনি নিজেও মধ্যরাতে লাঠি হাতে বের হয়েছিলেন কট খাওয়া ছেলে মেয়েকে পেটাতে। কিন্তু কিন্তু অদূরে গাড়ির সিটে জুইকে বসে থাকতে দেখে ওনার দৌড় থেমে যায়। হাতের লাঠি মুহূর্তে পড়ে যায় রাস্তায়। তক্ষুনি শোনা গেল সাজিদুল ইসলামের সম্মুখে থাকা নায়েব লোকটার চিৎকার। সাজিদুল ইসলামের সঙ্গে নায়েব লোকটাও জুইকে গাড়িতে বসা দেখলো কোনো ছেলের সঙ্গে। তিনি মুহূর্তেই চিৎকার করে পিছনে দৌড়ে আসা লোকগুলোকে বললেন, আরে এইডা আমাগো সাজিদের মাইয়া, ভাইগা যাইতাছে কোন পোলার লগে। তোরা কেউ গাড়িটারে ধর রে ধর। নায়েব লোকটার চিৎকার জুইয়ের কানেও আসলো। হতভম্ব হতবুদ্ধি হয়ে হতবুদ্ধি হয়ে বাকখারা হয়ে গেল মুহূর্তেই। গাড়িতে ওঠার আগেই জুই এত কিছু ভাবেনি। শুধু সবার চোখ ফাঁকিয়ে দিতে সে গাড়িতে উঠেছিল সবেমাত্র। সবাই চলে গেলে সেও নেমে যেত। কিন্তু এখন না চাইতেও সেও বদনাম হয়ে গেল। এলাকাবাসীর সামনে ওর বাবার মান সম্মানে টান দিল। প্রথমে মায়া, আর এখন জুই। না চাইতেও কলঙ্কের দাগ লেগে গেল ওদের চরিত্রে। ওর বাবা কিভাবে সমাজে মুখ দেখাবে? জুই দুহাতে মুখ চেপে আবার তাকালো গাড়ির জানালা দিয়ে বাইরে। দেখা গেল সাজিদুল ইসলাম রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে বসে আছেন। চারদিক থেকে মানুষ দৌড় থামিয়ে সাজিদুল ইসলামকে ঘিরে দাঁড়াচ্ছে ক্ষণে ক্ষণে। বাবার লজ্জিত মুখটা দেখেই জুই ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন জুইকে কাঁদতে দেখে বিচলিত ভঙ্গিতে গাড়ি থামাতে চাইলে জুই মুহূর্তেই বাধা দিয়ে বলল, গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি চলুন প্লিজ। গাড়ি থামাবেন না ডাক্তার সাহেব, আপনার বাড়ি চলুন প্লিজ। আয়ন জুইয়ের কথায় বিষণ্ণ হয়ে বলল, আপনি আমার বাড়ি যাবেন জুই? জুই অশ্রুসিক্ত চোখে আয়নের দিকে তাকিয়ে রইল। আয়ন জুইয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলল, রাতের আধারে পালিয়ে নয় জুই, আপনাকে আমি সসম্মানে আপনার বাবার কাছ থেকে চেয়ে আনবো বাড়িতে। তারপরও এভাবে পালিয়ে নয়। আয়নের কথায় জুইয়ের ভেতরে কষ্ট বাড়ল। কান্না আটকাতে চেয়ে চোয়াল শক্ত করে বলল, সেই রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে ডাক্তার সাহেব, এখন আর সেটা সম্ভব নয়। আমি আপনার জন্য সবকিছু করতে পারবো জুই, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। জুই একই গলায় বলল, আপনার আমাকে নিয়ে যেতে না চাইলে এখানে নামিয়ে দিয়ে যান, অযথা কথা ভালো লাগছে না। জুইয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়। জুইয়ের নীরব অশ্রু ঝরা দেখে জুইয়ের কথায় আয়ন কিছু বলতে গিয়েও থেমে যায়। জুইয়ের নীরব অশ্রু ঝরা দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়সীর কান্নাটা তার বুক ব্যথার কারণ হলো। তারপরও এই মুহূর্তে আয়নের কিছু করার নেই। সে চেয়েও জুইয়ের এই কান্নাটা এই মুহূর্তে মুছতে পারবে না। তবে খুব শীঘ্রই তার প্রিয়সী হাসবে। শুধু গাড়ির পাশের সিটে নয়, বরং তার বুকেও ঠাঁই নেবে জুই। হৃদের বাড়িতে উপস্থিত খানবাড়ির সকলেই। হেনা খান, আরাফ খান লন্ডন থেকে ফিরে খানবাড়ি কিংবা চট্টগ্রামে না গিয়ে হৃদের বাড়িতে উঠেছেন সুফিয়া খানের কাছে।
নিহাল খানের নির্বাচনের ১ মাস বাকি বলেই রাদিফ ঢাকাতে নেই, চট্টগ্রামেই আছে বাবার সঙ্গে। হৃদ চট্টগ্রামে যায় না জেদ করে, নিহাল খানও ছেলেকে ডাকেনি হৃদের অসুস্থতার কথা চিন্তা করে। তারপর তারপর দিন এভাবেই যাচ্ছে। মায়াকেও আগের থেকে বেশ সুস্থ দেখাচ্ছে, তবে সে আগের মতো কারণে অকারণে কারোর সঙ্গে চঞ্চলতা দেখিয়ে কথা বলে না, আর না কারোর কাছে যায়। মায়াকে সারাদিন সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করতে দেখা যায় চুপচাপ। এর মাঝে হৃদ অবশ্য বেশ কয়েকবার মায়ের পথ আটকে দাঁড়িয়েছিল, পরপর প্রশ্ন করেছে, কিন্তু মায়া প্রতিবারই চুপ থেকে হৃদের থেকে পালিয়ে গেছে, নয়তো সুফিয়া খানের সঙ্গে থেকেছে হৃদকে এড়াতে চেয়ে। হৃদ মায়ের ডাক্তারি রিপোর্টগুলো পরপর চোখ বুলিয়ে চেক করলো হাতে নিয়ে। রিপোর্টে মায়ের সবকিছু আগের থেকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। হৃদ মায়ের মেন্টাল হেলথ 87% স্বাভাবিক দেখে হাতের ফাইলটা বন্ধ করতে করতে অপর হাতের কফিতে চুমুক বসালো। খানিকটা ঢিল মারার মতন করে ফাইলটা ফেললো সোফার টেবিলে। এটা মায়ের গতকাল রিপোর্টের ফাইল ছিল, যেটা সুফিয়া খানের কাছে না গিয়ে হৃদের কাছে আসলো। অবশ্য হৃদ নিজেই বলেছিল মায়া জড়িত সকল রিপোর্ট যেন তার হাতে আসে। বিগত 2 মাসে মায়ের রিকভারি হয়েছে 87%, মানে মায়া প্রায় রিকভার হয়ে গেছে বলা যায়। মূলত মায়া আজকাল যেটা করছে সেটা স্বেচ্ছায় হৃদকে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা হৃদ আরও আগেই বুঝতে পেরেছিল, শুধু মায়ের স্বাভাবিক রিপোর্টের অপেক্ষায় ছিল এতদিন, যেটা আজ হৃদ পেয়েই গেল। হৃদ হাতের কফিতে চুমুক দিতে দিতেই কি মনে করে হাতের কফির মগটা নিয়েই বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতেই তীক্ষ্ণ চোখে মায়ের সন্ধান করলো, পেয়েও গেল হলরুমের ফ্লোরে বসে খাবার খাওয়া অবস্থায়। হৃদ সেদিকে তাকিয়ে নিচে নেমে আসলো। সুফিয়া খান সোফায় বসে মায়ের চুল বেনি করছে, আর মায়া মাথা ঝুঁকে পরপর চামচ নাড়িয়ে কিছু মুখে তুলছে। হৃদ সেদিকে এগোতে এগোতেই মায়ের বাটির দিকে লক্ষ্য করে দেখলো মিষ্টি জাতীয় কোনো ডেজার্ট খাচ্ছে মায়া। হৃদ ডেজার্ট দেখেই বুঝতে পারলো তার মা বানিয়েছে এটা। বেশ ভালো খাবার বানাতে পারেন তিনি। সবসময় স্বাস্থ্য সচেতন মানুষ হওয়ায় সুফিয়া খান ছোটবেলা থেকে হৃদ ও রাদিফকে ওনার হাতে বানানো খাবারই খাওয়াতেন। মায়ের ক্ষেত্রেও তাই, প্রতিবার মায়াকে তিনি নিজের হাতেই খাবার বানিয়ে দেন। হৃদ সুফিয়া খানের পেছনে দাঁড়াতে দাঁড়াতে গম্ভীর গলায় বলল, তোমাকে উপরে ডাকছে আম্মু। সুফিয়া খান স্বাভাবিকভাবে মায়ের চুলে রাবার বেনি পেঁচাতে পেঁচাতে হৃদের দিকে তাকিয়ে বলল, কে ডাকছে? দাদা ভাই। আরাফ খানের নাম শুনতেই সুফিয়া খান বলল, বাবা ঘুম থেকে উঠেছেন? সুফিয়া খানের কথায় উত্তর না দিয়ে হৃদ নিজের কথাই বলল, সম্ভবত দাদা ভাইয়ের বুক ব্যথা করছে। ইউ শুড গো অ্যান্ড চেক হিম। হৃদের কথায় সুফিয়া খান চমকে ওঠার মতন তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। আরাফ খানের হার্টে সমস্যা আছে, হার্ট ব্লক হয়ে যাওয়ার কারণে ওনার হার্টে রিং বসানো হয়েছে সেই কবেই। এই অবস্থায় আরাফ খানের সামান্য বুক ব্যথাও ঝুঁকিপূর্ণ হতে পারে ভেবে সুফিয়া খান খানিকটা অস্থির গলায় বলল, কি বলছিস, কবে থেকে হচ্ছে বাবার এমন? এইমাত্র হলো। সুফিয়া খান মায়াকে রেখে বড় বড় পা ফেললেন সিঁড়ির দিকে। মায়াও সুফিয়া খানের পেছন পেছন হাঁটতে চাইলে হৃদ মায়ার বেনি টেনে ধরল। চুলে টান খেতেই মায়া ভয়ার্ত মুখ ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তক্ষুনি সুফিয়া খান অর্ধেক সিঁড়ি উঠেও ঘুরে তাকালো হৃদের দিকে। তাড়াহুড়ো করে বলল, বাবু তোর জন্য ডাইনিংয়ে খাবার দেওয়া আছে, খেয়ে যাবি কেমন? না খেয়ে অফিসে যাবি না কিন্তু। কথাগুলো বলে সুফিয়া খান দ্রুত পা ফেলে উপরে উঠে গেলেন। তাড়াহুড়োয় মায়াকে সঙ্গে নিয়ে যেতে মনে রইল না, অথচ হৃদ মায়ার বেনি চেপে দাঁড়িয়ে। মায়া বাটি হাতে হাঁসফাঁস করে সুফিয়া খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবারও চুলে টান পড়ায় মায়া মুহূর্তেই পিছিয়ে গেল 2 কদম। হৃদ মায়ের লম্বা চুলের বেনি নিজের হাতে পেঁচাতে পেঁচাতে বলল, উপরে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, পালানোর সুযোগ বন্ধ। মায়ের চুপসে যাওয়ার মতন 2 হাতের মুঠোয় বাটি চেপে ম্লান হয়ে দাঁড়ালো। হৃদের কথায় উত্তর করছে না, আর না ঘুরে তাকাচ্ছে হৃদের দিকে। হৃদ মায়ের দিকে এগিয়ে আসতে গিয়েও কদম বাড়ালো না দ্বিধায়। মায়াকে ছোঁয়াটা তার জন্য হালাল কিনা এই প্রশ্নের উত্তরটা না পেয়ে সে ছোঁবে না এই নারীকে। হৃদ বিগত দিনের মতো মায়াকে সরাসরি বিয়ে নিয়ে প্রশ্ন করলো না, বরং প্রথমে মায়াকে ওর সুস্থ মস্তিষ্কতার প্রমাণ দিতে চেয়ে এলোমেলো কথা বাড়ালো। মায়া বিগত দিনে নিজের অসুস্থতার দোহাই দিয়ে বরাবরই হৃদের প্রশ্নগুলো এড়িয়ে গেছে। হৃদ এতদিন সহ্য করেছে মায়ের অসুস্থতার কথা চিন্তা করে, কিন্তু আজ সে ছেড়ে দেবে না এই নারীকে।
বরং হৃদের সামনে মায়াকে স্বীকারোক্তি দেওয়াবি এই নারীর সবকিছু মনে আছে বলে। হৃদ প্রথমে চলে যাওয়া সুফিয়া খানের দিকে আঙুল তাক করে মায়াকে উদ্দেশ্য করে বলল, এই মহিলাটি তোমার কি হয় জানো? মায়া হৃদের তাক করা আঙুল অনুসরণ করে সুফিয়া খানের দিকে তাকালো, সময় নিয়ে মিনমিন করে বলল, আম্মু হয়। তোমার আম্মু কার কাছে যাচ্ছে? দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইয়ের নাম কি? আরাফ খান। ওনার বউয়ের নাম কি? হেনা খান। তোমার আম্মুর নাম কি? সুফিয়া খান। তাহলে আমি কে? আম্মুর বড় ছেলে। তোমার সাথে আমার সম্পর্ক কি? হৃদের শেষ প্রশ্নে মায়া আবারও চুপ করে যায়। মায়াকে চুপ করে যেতে দেখেই হৃদের চোয়াল শক্ত হয়। সবাইকে এই নারী চেনে, তার বেলায় আসলেই শব্দ ফুরিয়ে যায় এই মহিলার। চেনেও না তাকে, না চেনার মতো করে এড়িয়ে যায় কি কারণে? সে কি করেছে? বরং এই নারী তার জীবনে অশান্তি বয়ে এনেছে। সে জীবিত থাকা অবস্থায় অন্য নাগরকে বিয়ে করে নিল। তার অসুস্থতার সুযোগ পর্যন্ত তার অসুস্থতার সুযোগ পর্যন্ত নিয়ে এখন তাকে এড়িয়ে যাচ্ছে কেন এই নারী? নতুন নাগরের সঙ্গে সংসার করবে বলে? হৃদের শক্ত হওয়া চোয়ালে দাঁতে দাঁত পিষে কটমট করে তাকালো মায়ার দিকে। মায়া হৃদের দিকে পিঠ দিয়ে মাথা নিচু করে তখনও দাঁড়ানো। হৃদ শক্ত গলায় মায়াকে হুঁশিয়ারি করে বলল, সবাইকে চিনিস, তাহলে আমার বেলায় না চেনার নাটক করছিস কেন? আর কত চুপ থাকতে পারিস? আজ আমিও দেখব। আজ হয় তুই আমার প্রশ্নের উত্তর দিবি, নয়তো মরবি। হৃদের কথায় মায়ের নত মস্তিষ্কটা আরো নত হয়ে আসলো। তারপরও মুখ ফুটে টু শব্দটিও বের করলো না। হৃদ প্রথমেই মায়ের সঙ্গে উগ্রতা দেখাতে চাইল না, সেজন্য সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে চাইল। কিন্তু মায়া যে আজ চুপ থাকার শপথ করেই দাঁড়িয়ে রইল, না বলছে কথা, না হৃদের প্রশ্নে সরি, একটানা পড়তেছি তো, বুঝতেছেন হয়তো আপনারা। হৃদ প্রথমেই মায়ের সঙ্গে উগ্রতা দেখাতে চাইল না, সেজন্য সে নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে চাইল। কিন্তু মায়া যেন আজ চুপ থাকার শপথ করেই দাঁড়িয়ে রইল, না কথা বলছে, না হৃদের প্রশ্নের উত্তর করছে। হৃদ ধৈর্য ধরতে চেয়ে পুনরায় একই গলায় বলল, হৃদ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই জানিস আমি বরাবরই অধৈর্য পুরুষ। মুখ খোল, উত্তর দে। কেন তুই আমাকে রেখে অন্য কাউকে বিয়েটা করলি? পরিবারের চাপে অন্য কাউকে বিয়ে করার মতন বেইমানি তুই আমার সঙ্গে করবি না। তাহলে এরপরও কি কারণ থাকতে পারে যার জন্য তুই আমাকে রেখে অন্য কাউকে কবুল বলতে হলো? কারণটা বল। হৃদের কথায় হৃদের কথার পিঠে মায়াকে তখনও নত মস্তিষ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই হৃদ অধৈর্য হয়ে রাগে ফেটে পড়ল। তৎক্ষণাৎ হাতের কফির মগটা ছুঁড়ে মারল ফ্লোরে। বিকট শব্দে মায়া চমকে উঠতেই হৃদ মায়ের চুল টেনে নিজের কাছে আনলো। মায়ার মায়ার পিঠ হৃদের পেটে বাড়ি খেতেই হৃদ মায়ের বাহু টেনে দক্ষ হাত চালালো মায়ের গালে। রাগে রিরি করে বলল, মুখ চলে না তোর? বোবা হয়ে গেছিস? চোখে পড়ে না আমারে? প্রশ্ন করছি, কানে যায় না তোর? নাকি নাগরের সাথে হসপিটালে ভর্তি হতে চাস? কোনটা? হৃদের হ্যাচকা টানে হাতের বাটি পড়ল ফ্লোরে। ঝনঝন শব্দে মুহূর্তেই কয়েক খণ্ডে বিখণ্ডিত হয়ে গেল বাটিটি। হৃদের শক্ত হাতেই গাল পিষায় মায়ের গালের চামড়া লেগে গেল মাটিতে। অসহনীয় ব্যথায় কুঁকড়ে ওঠে মায়া, ছটফটিয়ে উঠল হৃদের হাত ছাড়াতে চেয়ে। কিন্তু হৃদের শক্তিতে পেরে উঠতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপরও জেদি মায়াকে হৃদের কোনো প্রশ্নের উত্তর করতে দেখা গেল না। মায়াকে নিশ্চুপ দেখে হৃদ একইভাবে রাগে মরিয়া হয়ে গেল। একইভাবে রাগে মরিয়া হয়ে বলল, মুখ খোল, কথা বল হৃদ, কেন আমার সঙ্গে বেইমানি করলি বল। মায়ের জেদ্দি কাণ্ডে হৃদের রাগ তরতর করে বাড়ল, কমল না। সে এমনিতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, এজন্য সে এতদিন অসুস্থ মায়ার পাশ ঘেঁষে নিয়ে নিজের প্রশ্নের উত্তর চেয়ে। হৃদ জানে যদি এই নারী তার কথার ঠিকঠাক উত্তর না করে তাহলে সে নিজের মেজাজ হারাবে। হলো তাই। বরাবরই এই নারী তার ধৈর্যের পরীক্ষা নেয়। সে আজ ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই নারীর সুস্থতা নিশ্চিত করে সে আজ এই নারীকে তার সম্মুখে দাঁড় করালো। সে তার মনের দীর্ঘদিনের কিছু তিক্ত প্রশ্ন বয়ে বেড়াচ্ছে, যেটা একবার পরিষ্কার না করলেই নয়। হৃদ একইভাবে মায়ের গাল চেপে বলল, উত্তর দে হৃদ, উত্তর দে। আমার উত্তর লাগবে। এই একটা প্রশ্ন আমাকে গোটা 2 মাস শান্তিতে ঘুমাতে দেয়নি। বল, আমার অনুপস্থিতিতে অন্য কাউকে বিয়ে করলি কেন? তুই জানতি আমার তোকে ছাড়া কলিজা নড়ে না, তারপরও আমার জায়গায় অন্য কেউ কেন আসলো? কেন?
অসহনীয় ব্যথায় মায়ের গাল হৃদের হাতে পিষ্ট হতেই মায়ের গাল বেয়ে অশ্রু জড়ালো পরপর। মায়ের স্মৃতিতেও কিছু বিষাক্ত অতীত নাড়া দিতেই মায়া দুহাতের শক্তি লাগিয়ে হৃদকে নিজের থেকে সরাতে চাইল, কিন্তু মায়ের সুবিধা করতে না পেরে সুযোগ বুঝে গালে থাকা হৃদের হাতটায় কামড়ে ধরল মুহূর্তেই। আকস্মিক ঘটনায় হৃদ হাত ঝটকালো, মৃদু চেঁচিয়ে উফ বলে। হৃদের হাত থেকে ছাড়া পেয়ে মায়া প্রাণপণে দৌড়ালো সুফিয়া খানের উদ্দেশ্যে। মায়াকে পালিয়ে যেতে দেখে হৃদও দৌড়ালো মায়ার পেছন পেছন। কয়েক সিঁড়ি যেতেই মায়া আটকা পড়ল হৃদের হাতে। মায়ার দুপা শূন্যে উঠে যেতেই মায়া ভয়ার্ত চিৎকার করতে চাইল সুফিয়া খানের উদ্দেশ্যে, মায়া আম্মু বাঁচাও বলে। মায়া থামে মায়া থামে থামে নয় মায়া থামে থামে নয়, ওকে থামাতে হয় হৃদের শক্ত হাতের চাপে। হৃদ এক হাতে মায়ের পেট চেপে শূন্যে তুলল, অন্য হাতে মুখ চেপে। মায়া ছাড়া পাওয়ার জন্য এলোমেলো হাত পা ছড়ালো। মায়ার পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই হৃদ মায়াকে নিয়ে হাঁটলো বাহিরের পথে। হৃদ মায়াকে নিয়ে বাহিরের পথে যেতে যেতেই মায়ের মুখটা আতঙ্কে সিটিয়ে গেল। দ্বিগুণ ছটফটালো হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে। রাগান্বিত হৃদকে গাড়ির দিকে যেতে দেখি ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির দরজা টানলো। হৃদ মায়াকে গাড়ির ভেতর এক প্রকার ছুঁড়ে মারলো। মায়া হুমড়ি খেয়ে গাড়ির ভেতরে পড়তেই হৃদ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করলো উচ্চ শব্দে। মায়া ভয়ে দু হাত থাপড়ালো গাড়ির গ্লাসে, চিৎকার করে সবাইকে ডাকলো ওকে বাঁচাতে চেয়ে। কিন্তু মায়ের চিৎকার গাড়ির গ্লাস ভেদ করে বাড়ির ভেতর অবধি পৌঁছালো না। হৃদ ড্রাইভারকে রেখে সে নিজেই ড্রাইভিং সিটে এগোতে এগোতে আসিফকে উদ্দেশ্য করে হাঁক ছেড়ে বলল, আসিফ কাজের ব্যবস্থা কর, কুইক। আসিফ সবেমাত্র হৃদকে দেখে দৌড়ে এদিকটায় আসছিল হৃদের সঙ্গে যাবে বলে, কিন্তু কাছাকাছি আসতেই মায়াকে গাড়ির ভেতরে চিৎকার করতে দেখে সে থেমে যায় ভয়ে। আবারও মায়াকে আঘাত করবে কিনা সেই চিন্তাভাবনার মাঝেই হৃদের আদেশ আসলো তার উদ্দেশ্যে। আসিফ হৃদের পুরো কথার মানে তৎক্ষণাৎ বুঝতে পারল না। হঠাৎ তার হৃদ ভাইয়ের কাজই কেন লাগবে? আর সে কাজী নিয়েই বা কই যাবে, কার বাড়িতে উঠবে? হৃদের প্রশ্নের সঙ্গে সঙ্গে আরিফ বলল, ভাই কাজী নিয়ে কই যাব, কার বিয়েতে? হৃদ গাড়ির দরজা টেনে ড্রাইভিং সিটে বসতে চেয়ে দাঁড়িয়ে গেল। রাগে কটমট করে আসিফের দিকে তাকালো। হৃদের শক্ত দৃষ্টিতে আসিফ হাঁসফাঁস করলো। বুঝতে পারলো না এই মুহূর্তে তার প্রশ্নটা করা ঠিক হয়নি। সে বুঝতে পারলো এটা, কিন্তু সে প্রশ্নটা না করলেও বা কিভাবে বুঝবে আসলে কাজী সাহেবকে নিয়ে আসিফ যাবে কার বিয়েতে? আসিফ ভয়ে ভয়ে আবারও আমতা আমতা করে বলল, ভাই বিয়ে কার সেটা না বললে কাজী নিয়ে কোথায় যাব আমি? হৃদের আগে তপ্ত মেজাজে বলল, তোর জন্য পাত্রী দেখেছি, সেজন্য কাজী নিয়ে সোজা আমার অফিসে যাবি। আমি পৌঁছানোর আগে যেন কাজী পৌঁছে যায়, মনে রাখিস। কথা বলে হৃদ ড্রাইভারকে রেখে সে নিজে গাড়িতে বসলো, দক্ষ হাতে গাড়ি চালালো চেনা গন্তব্যে। আসিফ বিস্মিত দৃষ্টিতে হৃদের গাড়ির দিকে তাকিয়ে রইল। দক্ষ হাতে গাড়ি চালালো চেনা গন্তব্যে। আরিফ বিস্মিত দৃষ্টিতে হৃদের গাড়ির দিকে তাকিয়ে রইল। আসিফের বিয়ে মানে হৃদ ভাই এখন তাকে বিয়ে দেবে, কিন্তু কার সাথে? সে না রাফাকে পছন্দ করে? রাফার কথা স্মরণে আসতেই আসিফ উদাস হয়। মেয়েটা গিয়েছে সেই কবে, অথচ আজ এতদিন পরও রাফার সঙ্গে কথা হয়নি আসিফের। রাফার মা বাবার সঙ্গেও প্রায় কথা হয় আসিফের, কিন্তু রাফা কখনো আসিফের সঙ্গে কথা বলে না। হয়তো সবার মতো করে রাফাও আসিফের উপর মায়ের অনাকাঙ্ক্ষিত বিয়েটা নিয়ে রেগে আছে। কেন আসিফ রাফাদের বিপদের পাশে থাকেনি সেজন্য। কিন্তু আসিফ তো আর জানতো না মায়াভাবী সত্যিই বিপদে ছিল। কেউ তাকে নিয়ে এসব বিষয়ে অবগত করেনি কখনো। যদি আগে থেকেই করতো তাহলে অবশ্যই আসিফ সবকিছু উপেক্ষা করে হলেও মায়াভাবীর পাশে দাঁড়াতো। কিন্তু আফসোস, কেউ আসিফের দিকটা দেখতে চায় না, আর না কেউ শুনতে চায় কিছু। আসিফ না ওর হৃদ ভাইকে বোঝাতে পেরেছে, আর না রাফাকে। ভালোবাসার মানুষ দুটোই আসিফের উপর রেগে। হৃদ অফিসে পৌঁছানোর আগে সত্যি সত্যিই কাজীকে উপস্থিত পেল হৃদ নিজের কেবিনে। হৃদ মায়ের হাত শক্ত করে চেপে কাজীর সম্মুখে সোফায় বসালো। মায়া সেই তখন থেকে কান্নাকাটি করছে হৃদের ভয়ে। চোখ মুখ লাল হয়ে উঠল কান্নার দাপটে। মুরব্বী কাজী সাহেব হৃদের সঙ্গে মায়াকে কাঁদতে দেখে তিনি সংকোচ বোধ করলেন বিয়ে পড়াতে। তিনি ছেলে মেয়ে দুজনকে দেখেই বুঝতে পারলেন বিয়েটা আসলে এদেরই। কাজী সাহেব মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে হৃদকে বলতে চাইলেন,
বাবা, মেয়ে তো কাঁদছে। হৃদের শক্ত গলায় উত্তর আসলো তৎক্ষণাৎ, মেয়ে বিয়ের মেকআপ করতে কাঁদছে, আপনি বিয়ে পড়ান। হৃদের কথায় কাজী সাহেব অবাক চোখে মায়ের দিকে তাকালেন। সামান্য মেকআপ করার জন্য এই মেয়েটা এইভাবে কাঁদছে? তিনি মায়াময় গলায় আবারও হৃদকে কিছু বলতে চাইলেন মায়ার হয়ে, কিন্তু হৃদ তেতে উঠে বলল, বাল, আপনাকে প্রশ্ন করতে আনছি, বিয়ে পড়ান জলদি। হৃদের ধমকে কাজী সাহেব আর কথা বাড়ালো না, ওইভাবেই বিয়ে পড়াতে শুরু করলেন। হৃদ, মায়া আর কাজী, এই তিনজন ছাড়া কক্ষে আরও 4জন সদস্য উপস্থিত হৃদের অফিসের। হৃদ আগেই গাড়িতে চলে আসায় আসিফ তখনও এসে পৌঁছায়নি, অথচ ততক্ষণে বৃদ্ধ কাজী সাহেব বিয়ের কাগজপত্র গোছাতে চেয়ে নতুন কাবিননামা লিখতে চাইলেন, কিন্তু হৃদ বাধা দিয়ে বলল, এসব নাটকের দরকার নেই, আমরা পূর্বের বিবাহিত দম্পতি। এসব কাবিননামার চুক্তিপত্র আমার কাছে আছে, আপনি শুধু আমাদের বিয়েটা শুদ্ধিকরণ করতে ধর্মীয়ভাবে পড়াবেন, এতেই চলবে। হৃদের কথায় কাজী সাহেব বিষয়টা বুঝতে পেরে হাতের কাবিননামার বইটা বন্ধ করে ধর্মীয়ভাবে বিয়ে পড়াতে শুরু করলেন। মায়াকে কবুল বলতে চেয়ে মায়াকে কবুল বলতে বললে মায়া মুখ কেটে বসে রইল, টু শব্দ পর্যন্ত করল না। কাজী সাহেব একবার নয়, দুবার নয়, বারবার বিয়ে পড়াতে লাগলেন। প্রতিবারই মায়াকে কবুল বলার তাগিদ দিতে দিতে তিনিও একটা সময় ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে লাগলেন, অথচ মায়ের কবুল বলার বিন্দুমাত্র রেশ নেই। দীর্ঘ 30 মিনিট চলল এইভাবে। হৃদের ধৈর্য সীমা অতিক্রম করেও সে শক্ত হয়ে চেয়ারে বসে রইল। অতিক্রম করেও সে শক্ত চোয়ালে বসে হিংস্র দৃষ্টিতে মায়াকে ভস্ম করার ক্ষোভে তখন থেকে তাকিয়ে। সবাই ভয় পাচ্ছে হৃদকে, কখন না জানি হিংস্রতার গর্জন ওঠে মায়ের উপর। কাজী সাহেব এবার নিজেও ভয়ে আছেন হৃদের দৃষ্টিতে। সেই কখন থেকে হিংস্রতার দৃষ্টিতে একইভাবে তাকিয়ে মেয়েটার দিকে। মূলত কাজী সাহেব মায়াকে বাঁচাতে চেয়ে বারবার মায়াকে কবুল বলার তাগিদ দিতে লাগলেন, অথচ যেদি মায়া প্রাণ দেবে তারপরও হৃদের নামে কবুল বলবে না বলে শপথ করল। হৃদ হিংস্রতায় রাগটা গিলতে চাইছে, সে মূলত মায়াকে আঘাত করতে চাইছে না, কিন্তু যেদি মায়ার জন্য সে নিজেও তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারছে না। অতিরিক্ত রাগে কখন না জানি আঘাত করে বসে এই নারীকে। হৃদ রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে পিষল। ঠান্ডা হাওয়ায় এসির মধ্যে হৃদকে ঘামতে দেখা গেল অতিরিক্ত রাগের তোপে। মায়া তখন মুখ এঁটে ঘাপটি মেরে কেঁদেই চলছে, না কাজের কথা শুনতে চাইছে আর না অন্য কারোর। হিংস্র হৃদ তখনই ফেটে পড়ল, দুহাত বরাবর ঘষি বসালো সামনের সোফার টেবিলে। মুহূর্তেই বিকট শব্দে ঝনঝন করে ভেঙে পড়ল অসংখ্য কাচের টুকরো। আকস্মিক ঘটনায় সকলেই ভয়ে আতঙ্কিত হলো। মায়া চিৎকার করে ভয়ে সোফার দিকে চেপে যেতেই হৃদ শক্ত হাতে মায়ের বাহু টেনে গাল চেপে মুখোমুখি করে বলল, তোর আমার সাথে পাপে লিপ্ত হওয়ার শখ? তাহলে আয়, তোর বিয়ে করা লাগবে না, তুই হারামি থাক, হালাল হতে হবে না। হৃদ মায়ের হাত টেনে দাঁড়াতে চাইলে মায়ার পা পড়ল কাচের টুকরোর উপর। মুহূর্তেই মায়া পা ধরে চিৎকার করে উঠল। হৃদ মায়াকে রেখে বগল থাবা করে একটা চেয়ার মাথার উপর উঠিয়ে ওয়েট ওয়েট আসলে এত বেশি ঠান্ডা লাগছে যে বারবার গলা আটকে আসতেছে, এর জন্য পড়তে পারতেছি না। আশা করি বুঝতে পারছেন, আমার ভয়েসও হয়তো বুঝতেছেন। যাই হোক, আবার পড়ি। হৃদ মায়ের হাত টেনে দাঁড়াতে চাইলে মায়ের পা পড়ল কাচের টুকরোর উপর। মুহূর্তেই মায়া পা ধরে চিৎকার করে উঠল। হৃদ মায়াকে রেখে বগল থাবা করে একটা চেয়ার মাথার উপর উঠিয়ে আছাড় মারতেই এক লাফে কাজী সাহেব উঠে দাঁড়ালেন ভয়ে। মায়াও ভয়ে আতঙ্কে তৎক্ষণাৎ কবুল বলে উঠল বারবার। একবার নয়, দুবার নয়, কতবার মায়াকে কবুল বলতে শোনা গেল সেটি আতঙ্কিত কাজী সাহেবও হিসাব করেননি। কিন্তু মায়াকে কবুল বলতে দেখে যেন কাজী সাহেবের প্রাণে প্রাণ আসলো। সে তোলপাড় হৃদকে থামাতে চেয়ে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে বলল, বাবা মেয়ে কবুল বলেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি থামো। হৃদ ততক্ষণে হাতের দ্বিতীয় চেয়ারটাও ফ্লোরে উল্টে ফেললো। কাজী সাহেব ভয়ে কলিজা হাতে নিয়ে দাঁড়িয়ে। শেষ বয়সে এসে তিনি এমন আতঙ্কিত বিয়ে পড়াতে হবে জানলে তিনি কখনোই এখানে আসতেন না। এখানে এসেও ফেঁসে গেছেন হৃদ খানের লোক দেখে। সাত সকালে ভয়ে গলা শুকিয়ে কাঠ, তারপরও হৃদের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল বলার আশায়। এতক্ষণ মেয়ে কবুল বলেনি, আর এখন ছেলে কবুল বলছে না। এদের যদি বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে ওনাকে কেন ধরে আনলোই অসময়ে? উনি বয়স্ক মানুষ, এদের
হৃদের জ্বালায় বারবার কলিজা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এবার যদি হৃদ খান আরও একটি চেয়ার তোলে তাহলে তিনি সোজা মুখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে দৌড়ে পালিয়ে যাবেন এখান থেকে। এখানে থাকলে তিনি এমনিই আতঙ্কে মরে যাবেন। কাজী সাহেবের ভাবনার মাঝেই মায়া সোফা থেকে হঠাৎ উঠে দৌড়াতে চাইল, কিন্তু দরজা অবধি যাওয়ার আগেই পুনরায় হৃদের হাতে আটকা পড়ল। হৃদ মায়াকে দুহাতে আটকে তিরতির মেজাজে একত্রে ৩ কবুল বলে কাজীর উদ্দেশ্যে বলল, কবুল বলা শেষ, বিয়েও শেষ, আপনারা এখন যান। হৃদের কথায় কাজী সাহেব এক লাফে ফ্লোর থেকে নিজের খাতাপত্র উঠিয়ে দৌড়ালো দরজার দিকে। এতক্ষণ জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফ ও কর্মচারীরা কাজী সাহেবের পেছন পেছন ছুটল। হৃদ মায়াকে নিয়ে হাত বাড়িয়ে দরজা লক করল। মায়া হৃদের বক্ষে ছটফট করে শব্দ করে কেঁদে উঠল। এত কিছুর পরও মায়া হৃদের সঙ্গে কথা বলছে না। হৃদ রাগে ক্ষোভে মায়াকে উঠিয়ে সোফার উপর ছুঁড়ে মারতে মারতে সে গায়ের শার্টে হাত দিল। রাগে একই মেজাজে বলল, ভদ্রতার ভাষা বুঝিস না, অভদ্রতার ভাষা ঠিকই বুঝবি তুই আমার। মায়া ভয়ার্ত মুখে উঠতে চাইলে হৃদ মায়ার পা টেনে ধরে নিজের কাছে টানলো। মায়াকে জড়িয়ে ঘনিষ্ঠ হতে চেয়ে মায়ের গায়ের ওড়না টেনে ফেললো ফ্লোরে। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ মায়ের দুহাত বাঁধলো নিজের এক হাতে সোফায় চেপে। মায়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে চেয়ে মায়ের গলায় মুখ দিতেই মায়া শব্দ করে কেঁদে উঠল হু হু করে। কিন্তু মায়ের কান্না উপেক্ষা করে মায়াতে মগ্ন হতে চাইল হৃদ। হৃদের ঘনিষ্ঠতার মাঝে সে নিজেই নমনীয় হয়ে আসলো। সময়ের খেয়াল ছিল না, কিন্তু হৃদের কাছে ২০ মিনিটের মাথায় দরজায় ধাক্কা পড়ল আসিফের। অস্থির উত্তেজিত আসিফ আতঙ্কিত গলায় বারবার দরজা ধাক্কিয়ে হৃদের উদ্দেশ্যে বলতে শোনা গেল, ভাই আপনার বাবার উপর কারা যেন আবার হামলা করেছে, রাদীপ ভাই আহত হয়েছে, চট্টগ্রাম থেকে ফোন এসেছে আপনার জন্য, আমি কি গাড়ি বের করব? ভাই, ভাই। আসিফের পরপর চিৎকারে হৃদের মস্তিষ্ক সজাগ হয়। সে মাথা উঠিয়ে রক্তিম চোখে তাকালো বক্ষ নিচে পিষ্ট হওয়া মায়ের দিকে। বন্ধ দু চোখের পাতা অনবরত কাঁপছে মায়ের ঠোঁট নাড়িয়ে। মোহিত হৃদ মায়াকে কম্পন অবস্থায় দেখে পুনরায় মায়াতে মগ্ন হতে চাইলে আসিফ একইভাবে দরজা ধাক্কালো, কাজে ব্যাঘাত ঘটিয়ে। হৃদের শান্ত হওয়া মেজাজটা পুনরায় খিচে গেল আসিফের উপর। এই মুহূর্তে তার আসিফকে গুলি করলে কম হবে বলে মনে হলো। হৃদ মায়াকে ছেড়ে উঠে বসতেই দুহাতে মাথা চেপে ধরল। হৃদের হঠাৎ করে বেশ মাথা ব্যথা অনুভব হলো, অথচ আসিফ তখনও দরজা ধাক্কাচ্ছে, থামার নাম নেই। হৃদকে সরে যেতে দেখে মায়া ফ্লোর থেকে হৃদের শার্ট উঠিয়ে গায়ে চাদরের মতন জড়াতে জড়াতে মুখ লুকালো সোফার কুশনে। হৃদ শূন্য চোখে এক পলক মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি ঘোরালো বন্ধ দরজার উপর। হৃদের সবে জাগ্রত হওয়া ফিলিংসে ব্যাঘাত ঘটাতে হৃদের শান্ত হওয়া মেজাজটা খিচিয়ে গেল রাগে। গর্জে ওঠার মতন ভাঙা টি টেবিলে লাথি মারতে মারতে বলল, বালের একটা বিয়ে করেছি আমি, বউ ছুতে গেলেই গজব আসে কোথা থেকে যেন, বালের বাসর করব আমি, ছ্যা। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর আমার ঠান্ডা লাগার জন্য আমি সরি, ইচ্ছা করে লাগাইনি, লেগে গেছে ভাই। কথা বলতে পারতেছি না, অনেক সমস্যা। তারপরে যেহেতু বলছি যে আমি খুব দ্রুত দিব, আমি আমার কথা রাখবো। অ্যান্ড আপনাদের জন্য চমক আসতেছে সামনে, খুব দ্রুতই চমক আসতেছে, নতুন নতুন গল্প দিয়ে ভইরা যাবে চ্যানেল। তো চোখ রাখেন চ্যানেলে। আর ১,০০০ ভিউজ কমপ্লিট হওয়ার মধ্যেই আরেকটা পর্ব পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি করে ১,০০০ ভিউজ কমপ্লিট করেন। আজকে আসছি, আল্লাহ হাফিজ।